থ্যাংক ইউ। না, এইবার উই ক্যান গো। তো আমরা ইলেকট্রিক্যাল মেশিন পড়ছিলাম। ইলেকট্রিক্যাল মেশিনের আমরা একদম সেন্টারে দাঁড়িয়ে আছি এখন, ঠিক আছে। আমরা এবার পড়ছি ইন্ডাকশন মোটর। আমাদের ডিসি মেশিন হয়ে গেছে, ট্রান্সফরমার হয়ে গেছে, ইন্ডাকশন মোটর পড়ছি। তো এইটা হচ্ছে একটা বেসিক ফিগার। তো এটাকে কি ধরনের ইন্ডাকশন মোটর বলে কে জানে? টাইপ স্কুইরাল অফ, কেজ। হ্যাঁ মোটর বলো। স্কুইরাল কেজ লেখাই তো আছে। স্কুইরাল কেজ, স্কুইরাল কেজ। স্কুইরেল কেজ, Squirrel cage. স্কুইরেল কেজ, কারেক্ট, এক্স্যাক্টলি। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর, ঠিক আছে। তো এখানে কোথায় কি থাকে না থাকে, দিস ইজ দি মোস্ট মানে ইউজড, এটাকে আমি সব থেকে বেশি ব্যবহার করি, তাই তো। যে কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন বলো, যেখানেই বলো, সব থেকে বেশি কাকে ইউজ করা হয়? এইটাকে ইউজ করা হয়, তাই না? তো এর ডিফারেন্ট পার্টস, ওর নেমিং তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত এখানে দেওয়া আছে, মার্ক করা আছে। তো নেক্সট দেখো, প্রথমে আমরা পড়বো হচ্ছে কনস্ট্রাকশন পার্ট, ঠিক আছে। এবার কনস্ট্রাকশনের মধ্যে যদি একটু ডিটেলে যেতে চাই, কনস্ট্রাকশনের মধ্যে কি কি আছে, তো আমরা ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশন বলতে বেসিক্যালি দুটো জিনিস বুঝবো, একটা স্টেটরকে বুঝবো আর একটা রোটরকে বুঝবো, ঠিক আছে। স্টেটর মানে যেটা স্ট্যাটিক পার্ট, যেখানে আমি একটা কয়েল, আমি ইনপুট কয়েল থাকবে, এবং সেই কয়েলের মধ্যে আমি এক্সটার্নাল 3 ফেজ সাপ্লাই দেবো। সিঙ্গেল ফেজও দিতে পারি যদি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হয়, ঠিক আছে। একটা কয়েল থাকবে, সেই কয়েল আমি কি করব, 3 ফেজ সাপ্লাই দেবো, ইনপুট দেবো, 3 ফেজ ইনপুট সাপ্লাই আর ইনপুট, ঠিক আছে। আর তার করসপন্ডিং যে রোটরটা রয়েছে, সেই রোটরটা কত ধরনের হয় রোটর বলো? একটাকে কি বলি? দুটো ধরনের হয়, হ্যাঁ, স্কুইরেল কেজ। একটা হ্যাঁ বলো 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 না। আর একটা স্যালিয়েন্ট পোল। হ্যাঁ, একটা উড, একটা স্কুইরাল কেজ। স্লিপ রিং, স্লিপ রিং ইন্ডাকশন মোটর, স্লিপ রিং আর সবাই বলো, ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। স্লিপিং অর উম, তাই তো। এই দুটো নিয়ে আমরা জানি। তো এইখানে আমি 3 ফেজ ইনপুট দিচ্ছি কয়েলে, যেটা স্টেটারে রয়েছে। আর রোটরের মধ্যে আইদার আমি বার ইউজ করতে পারি, যেটা আমরা ব্যবহার করি ফর এক্সাম্পল কেজ রোটরের জন্য। আর স্লিপ রিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কয়েলও ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমাদের কাছে সেই অপরচুনিটিটাও রয়েছে, সেই অপশনটাও রয়েছে, ঠিক আছে। আর এখান থেকে আমি কি করছি, এখান থেকে আমি মেকানিক্যাল পাওয়ার আউটপুট নিচ্ছি, মেকানিক্যাল পাওয়ার আমাদের কাছে আউটপুটে আসছে, ঠিক আছে। তো এটা আমার বেসিক, ঠিক আছে। এবার এখানে কি কি কনস্ট্রাকশনাল পার্টস রয়েছে সেগুলো একটু খুলে দেখানো হয়েছে, ঠিক আছে। তোমরা এগুলো খুব ভালো করেই এখন জানো, ঠিক আছে। মোটামুটি তোমাদের একটা ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে। আমি ডিজাইন অ্যাসপেক্টটা এখানে একটু ওমিট করেছি, তার কারণ হচ্ছে আমার মনে হচ্ছে না যে এখানে ডিজাইন থেকে কতটা খুব একটা বেশি আসবে, বাট আমি ডিজাইনটা পড়াতে ভালোবাসি, আমি এখানে পড়াচ্ছি না। জাস্ট এখানে কোনটাকে কি বলে, তার নামগুলো কি রয়েছে, সেই পার্টটাকে আমি জাস্ট মার্ক করে রেখেছি, ঠিক আছে। তো এইগুলোকে এই এই জিনিস বলে, তোমরা এখান থেকে বুঝতে পারছো। এটা হচ্ছে কেজটা, তো এই যে কেজের জন্য এটাকে কেজ রোটর বলে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বাইরের ফ্রেম, এটা হচ্ছে তোমার ভেতরে স্টেটরের কোডটা। এই ফ্রেমের ভেতরে স্টেটরটা রাখা রয়েছে, আর এই বাইরে রয়েছে তোমার রোটরটা, ঠিক আছে। এবার এই রোটরটা বলো কি মেটেরিয়াল ব্যবহার করব, স্টেটরে তৈরি করার জন্য কি মেটেরিয়াল ব্যবহার করব, আর রোটর তৈরি করার জন্য কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করব বলো? স্টেটর আর রোটরে কি সেম মেটেরিয়াল ব্যবহার করব? হোয়াট ইজ দ্য মেটেরিয়াল? স্টেটর কাস্ট আয়রন আর হচ্ছে রোটর সিলিকন স্টিল। স্টিল স্টিল। দুখানা ক্ষেত্রেই কিন্তু আমরা কাস্ট আয়রন ব্যবহার করতে পারি। কাস্ট আয়রন কিন্তু দু জায়গাতেই আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। স্টেটর হোক বা রোটর হোক, দু জায়গাতেই ব্যবহার করতে পারি কিন্তু কাস্ট আয়রন। স্টেটর হোক বা রোটর হোক, বোথ সাইডে কিন্তু আমরা কাস্ট আয়রন ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বিকজ দেখো এখানে যখন তুমি বার ইউজ করছো, এগুলো আয়রনের বার তুমি ব্যবহার করতে পারো, ওখানে সিলিকন স্টিলের দরকার নেই, ঠিক আছে। তো কাস্ট আয়রন ইউজ করলেই আমাদের বেসিক্যালি হয়। এই জন্যই এই যে সিলিকন স্টিল ব্যবহার করা হয় না বলেই কিন্তু এই মেটেরিয়াল গুলোর কস্টিং অনেক কম হয়, মানে ইন্ডাকশন মোটরের দাম কিন্তু কম হয়, শক্ত সামর্থ্য হয়, এই সমস্ত কারণে কিন্তু হয়। সিলিকন স্টিল হচ্ছে একটা কস্টলি মেটেরিয়াল, সেই জায়গায় কাস্ট আয়রন কিন্তু অনেক বেশি অ্যাভেলেবেল। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড দেখো, আমরা এখানে কিসের ছবি দেখিয়েছি, ওই কনস্ট্রাকশন পার্টের মধ্যেই সবার আগে আমরা স্টেটরটাকে দেখিয়েছি। স্টেটরের যে বিভিন্ন তোমার পোর্শনস গুলো রয়েছে সেগুলোকে দেখিয়েছি। বলেছিলাম যে দুটো কনস্ট্রাকশনের মেজর ভাগ আছে, একটা স্টেটর একটা রোটার। তো সেই স্টেটরের পার্ট গুলোকে আমরা এখানে দেখিয়েছি, যেমন ধরো ফ্রেম, স্টেটরের কোর কোনটা, ওয়াইন্ডিং কোথায় আছে, স্পাইডার কি জিনিস, ঠিক আছে, স্টেটরের স্লট কোনটা। তো এই ভেতরের পোর্শনটাকে আমরা মোটামুটি এখানে দেখিয়েছি।
আর তুমি যদি এটা ওভারঅল আইডিয়া নিতে চাও তো ওভারঅল আইডিয়া হচ্ছে এটা হচ্ছে স্টেটার কোর, এটা হচ্ছে স্টেটার, আর এটা হচ্ছে টার্মিনাল বক্স। তোমার যেখানে ধরো বাইরে থেকে তুমি যে ইয়েগুলো রয়েছে, ফর এক্সাম্পল ইউর কেবলস, এইখানে এসে টার্মিনেট হবে। ঠিক আছে, এবার কেউ আমাকে বলতে পারবে যে এইখানে যদি একটা ইন্ডাকশন মোটর থাকে, ইন্ডাকশন মোটরে বেসিক্যালি কতগুলো টার্মিনাল বক্সে পিন দেখা যায়? হাউ মেনি? 6টা স্যার, হ্যাঁ, 6টা। 6টা, কারেক্ট। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর যদি হয় তাহলে আমরা এখানে 6টা পিন দেখতে পাবো। ঠিক আছে, 6টা পিন কেন বলো তো? স্যার ওই U1 V1, হ্যাঁ স্টার ডেল্টার জন্য U1 U2 V1 V2 W1 W। হ্যাঁ, এখানে মেইনলি যেটা তোমরা যেটা বলতে চাইছো সেটা হচ্ছে ধরো আর ফেজের যদি একটা কয়েল থাকে তাহলে আর ফেজের কয়েলের স্টার্ট, ঠিক আছে, আর আর ফেজের কয়েলের ফিনিশ। ধরো আর এসটাকে আমি লিখছি আর ফেজের কয়েলের স্টার্ট আর আর ফেজের কয়েলের ফিনিশ। তো এটাকে এইভাবে রাখা রয়েছে। সিমিলারলি পাশে থাকবে বলো কিসের, ওয়াই ফেজের স্টার্ট, আর নিচে থাকবে তার ওয়াই ফেজের ফিনিশ। সিমিলারলি তারপরে থাকবে বি ফেজের স্টার্ট, তো আরেকটা থাকবে হচ্ছে বি ফেজের ফিনিশ। ঠিক আছে, তো এইভাবে অ্যাকচুয়ালি এর মার্কিং গুলো করা হয় ইন দা টার্মিনাল বক্স। তো এটা একটা দেখো প্র্যাকটিক্যাল ছবি কিরকম দেখতে হয় সেটা দেখানো আছে। নেক্সট দেখো কনস্ট্রাকশনের সেকেন্ড পার্টটা কি, রোটর স্টেটরের পরে স্টেটর, আচ্ছা স্টেটরের এই একটা ছবি দেওয়া, এটা একটা স্টেটরেরই ছবি। তো স্টেটরের মধ্যে দেখো এখানে আমি থ্রি ফেজ ইনপুট কানেকশনটা দিয়েছি, কিরকম ভাবে দেওয়া হচ্ছে সেই ছবিটা এখানে দেখানো আছে। ঠিক আছে, আর স্টেটরের ওয়াইন্ডিং গুলো কোথায় রাখা হচ্ছে সেই পজিশন গুলো এখানে মার্কিং করা হয়েছে। ঠিক আছে, এয়ার গ্যাপ, স্টেটর, রোটর ল্যামিনেশন কি, রোটর স্লট কি, এগুলো তো এখানে আরেকটু মার্কিং করা আছে। তো পরের পার্টটা আমরা দেখবো এখানে রোটরের ছবিগুলো। ঠিক আছে, তো রোটর বেসিক্যালি দু রকমের আমরা বললাম, আমরা জানি এটা খুব ভালো করে, স্কুইরেল কেজ আর উন্ড রোটর ইন্ডাকশন মোটর। যেখানে দেখো এখানে কপার বারের ব্যবহারের কথা বলা হয়েছে ফর স্কুইরেল কেজ। ঠিক আছে, আর ল্যামিনেশন এখানে রয়েছে। আর এখানে দেখো কয়েল যেটা মেনশন করা হচ্ছে সেটা হচ্ছে ফর উন্ড রোটর অথবা স্লিপিং এর জন্য এটা দেখানো আছে। তো এটা বেসিক্যালি আমি রোটরের দুটো ক্লাসিফিকেশন করেছিলাম, এটা রোটরের স্লাইড ছিল, রোটরের দুটো পার্টকে এখানে বেসিক্যালি দেখানো হয়েছে। নেক্সট যদি আমি বলি, দেখো এখানে আরো একটু ডিটেল ছবি এখানে দেওয়া আছে, যেখানে একদিকে তুমি বুঝতেই পারছো এটা হচ্ছে স্কুইরেল কেজ ইন্ডাকশন রোটর। এই স্কুইরেল কেজ ইন্ডাকশন রোটরের একটা বৈশিষ্ট্য কি, এই যে স্লট গুলো তুমি দেখতে পাচ্ছ রোটরের যে স্লট গুলো, সেইগুলো দেখো একটু বেঁকানো আছে। ঠিক আছে, এইগুলো কি করা আছে, বেঁকানো আছে। এই বেঁকানো স্লট গুলোকে কি বলে, শব্দটা কি করা হয়, কি বলা হয় বলো তো? স্কিউ। স্কিউ। আচ্ছা, একটা স্কুইরেল কেজ ইন্ডাকশন রোটরের যে স্লট তাকে স্কিউ করার রিজনটা কি? স্যার ম্যাগনেটিক লক হবে, এইখানে ম্যাগনেটিক লকিং থেকে, মানে ম্যাগনেটিক লকিং থেকে বাঁচানো বাড়ানো যায়, স্কিউ করলে রেজিস্ট্যান্সটা বাড়ানো যায়। আর হারমোনিক প্রডিউস হবে না আবার। মেইনলি ম্যাগনেটিক লকিংটাকে অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, টিথ লকিং বা ম্যাগনেটিক লকিং ও যে কথাটা বললো সেটাকে আটকানোর জন্য। এই ম্যাগনেটিক লকিংটাকে কি বলে? কগিং। কগিং বলে, কারেক্ট, কগিং। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সবকিছু জিনিসকে লিঙ্ক করে করে পড়বো। কেন এখানে এরম ভাবে বেঁকানো আছে, কারণ এটাকে কি বলে, এটাকে স্কিউইং বলে। স্কিউইং কেন করা হয়? কগিং এর জন্য, আর ম্যাগনেটিক লকিংটাকে আটকানোর জন্য। ঠিক আছে, এবার দেখো এই দুটো কোর, এর পাশে দেখো আমি কাকে দেখিয়েছি, এখানে আমি স্লিপিং ইন্ডাকশন মোটরকে দেখিয়েছি, এই স্লিপিং রোটরটাকে দেখিয়েছি। দেখো স্লিপিং মানে হচ্ছে এখানে দেখো একটা স্লিপিং লাগানো রয়েছে। ঠিক আছে, আর এই স্লিপিং থেকে কিন্তু ব্রাশের থ্রু দিয়ে আমরা কারেন্ট এই বাইরের দিকে কি করি, একটা রেজিস্ট্যান্স লাগানো থাকে ফর স্পিড কন্ট্রোল, তাই না? সেই ছবি আছে, পরে দেখতে পাবে। তো এখানে রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কানেকশন করা থাকে। এবার বক্তব্য হচ্ছে একটাই, যে এখানে কিন্তু যে কয়েল গুলো রয়েছে এগুলো কিন্তু খোলা রয়েছে, কিন্তু এখানে কি হয়েছে, প্রত্যেক কটা কিন্তু শর্ট সার্কিট করা আছে। ঠিক আছে, দেখো এই যে কপার এন্ডিং এর কথা বলেছে, এই কপার এন্ডিং অ্যাকচুয়ালি কি করছে, এই যে প্রত্যেকটা বার রয়েছে প্রত্যেকটা বারকে কিন্তু শর্ট সার্কিট করে দিচ্ছে। ঠিক আছে, এই কপার এন্ডিং কিন্তু প্রত্যেকটা বারকে কিন্তু শর্ট সার্কিট করেছে। দেখো শর্ট সার্কিটিং এন্ডিং বলেছে। ঠিক আছে, শর্ট সার্কিটিং এন্ডিং বলেছে ফর দি স্কুইরেল কেজ ইন্ডাকশন রোটর। আর স্লিপিং এর ক্ষেত্রে তোমরা তো জানো যে এখানে একটা ওপেনিং করা রয়েছে। ঠিক আছে, তো এরপরে আলটিমেটলি সেই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে সেটাকে আমি আলটিমেটলি শর্ট সার্কিটিং করবো, বাট আমি এখানে ফিজিক্যাল কোনো শর্ট সার্কিটিং করা হচ্ছে না এখানে অন্তত। ঠিক আছে, ফর স্লিপিং এর জন্য। তো এবার দেখো এটা আমরা রোটরের পার্টটা দেখছি। তো আর কিছু আছে, ছবি কিছু দিয়েছি? আচ্ছা, এই যা, তাহলে স্কিউইং কেন করা হচ্ছে, হোয়াট ইজ দ্য ওয়াই স্কিউইং ইজ ডান, এইমাত্র কি বললাম বলো? রিডিউস টু অ্যাভয়েড ম্যাগনেটিক লকিং। হ্যাঁ, টু রিডিউস ব্লকিং টেন্ডেন্সি এন্ড নয়েজ। আচ্ছা, নেক্সট বলো,
হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং রেজিস্ট্যান্স ইন দ্য স্লিপিং ইন্ডাকশন মোটর? স্লিপিং ইন্ডাকশন মোটরে আমরা কেন রেজিস্ট্যান্স ব্যবহার করি? এই মাত্র বললাম কিসের জন্য ব্যবহার করি? স্পিড কন্ট্রোল স্পিড কন্ট্রোল স্পিড কন্ট্রোল। হ্যাঁ, স্পিড কন্ট্রোলের জন্য, ঠিক আছে। স্যার তো স্পিড কন্ট্রোলের জন্য আমরা ব্যবহার করি। আরেকটা ব্যাপার হচ্ছে এই রেজিস্ট্যান্সটা থাকার জন্য স্টার্টিং টর্ক বাড়ে। স্টার্টিং টর্কের বেশি হয়, হাই স্টার্টিং টর্ক আমরা ডেভেলপ করতে পারি। স্যার আরেকটা একটা কোশ্চেন ছিল স্যার। বলো হ্যালো, বলো। হ্যাঁ বলছিলাম ওই যে আপনার ওই নয়েজ রিডাকশন যেটা, হুম, মানে ওইটা আপনার ম্যাগনেটিং মানে লকিং এর জন্য এই নয়েজটা প্রডিউস হয় তো? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, মানে এবারে- যেতে যেতে পারে না, মানে রোটরটা ঘুরতে পারে না, সেই জন্য নয়েজটা প্রডিউস হয় তো? হ্যাঁ 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 হ্যাঁ। না অন্য কোনো কারণ আছে? না না না, ওইটাই। আচ্ছা আর আচ্ছা। এসি মেশিনে সব থেকে মেইন রিজন হচ্ছে নয়েজের, কি জানো তো? ম্যাগনেটোস্ট্রিকশন। এই কথাটা একটু পড়ে রাখবে, ম্যাগনেটোস্ট্রিকশন। ট্রান্সফরমার বলে ম্যাগনেটোস্ট্রিকশন, ঠিক আছে। এইটা হচ্ছে হামিং এর মেইন রিজন। তুমি যে কোনো এসি মেশিন বলো, সেখানে হামিং এর বা সাউন্ডের মেইন রিজন হচ্ছে ম্যাগনেটোস্ট্রিকশন, ঠিক আছে। তো এই টার্মটা পড়ে রাখবে, আমি পরের দিন জিজ্ঞেস করবো হোয়াট ইজ ম্যাগনেটোস্ট্রিকশন, আমি অলরেডি একবার বলেছি। নেক্সট দেখো, হোয়াট ইজ কেজ রোটর, হোয়াই কেজ রোটর ইজ প্রেফার্ড? এটা হোয়াই হবে। কেজ রোটরকে আমরা কেন ব্যবহার করি বলো দেখি, কি কি কারণ হতে পারে? হোয়াট ইজ দ্য রিজন উই প্রেফার কেজ রোটর? কেন রেজিস্ট্যান্স এক্সটার্নালি লাগাতে পারি যাতে করে টর্কটা আমাদের বেশি হয়। হয়? ওই এটা কেজ রোটর বলেছি। ওইটাতে Squirrel cage। হচ্ছে কেজ রোটর বলছে। কারণ রানিং টর্কটা ভালো, বলো রানিং টর্কটা ভালো। আর কিছু। স্পিডটা কনস্ট্যান্ট থাকে। প্রথম কথা হচ্ছে রোবাস্ট, যে প্রথম কথা হচ্ছে রোবাস্ট, দ্বিতীয় কথা হচ্ছে সস্তা, ঠিক আছে। মানে রিলায়েবল আর রিলায়েবল এবং সস্তা। তো দেখো, রোবাস্ট, সস্তা এবং ব্রাশের ব্যবহার এখানে নেই, ওই জন্য স্পার্কিং হয় না, ঠিক আছে। মেনটেনেন্সের কস্ট কম, এফিসিয়েন্সি ভালো হয়। তো এবার দেখো নেক্সট চলে আসছি। নেক্সট হচ্ছে আচ্ছা, প্রোডাকশন অফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এখানে কিছু আছে ছবি? না, ছবি নেই। দেখো, এই প্রোডাকশন অফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এই ব্যাপারটা তোমাদের একটুখানি খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। ধরো এইটা হচ্ছে স্টেটর, আর এইটা হচ্ছে তোমার রোটরটা। এবার তুমি ধরো, তুমি তোমার তিনটে যে ফেজ আছে, সেই তিনটে ফেজকে এইখানে ফরসে প্লট করেছো। এখানে একটা প্লট করেছো, ধরো এইখানে যে প্লটিংটা করেছো, এই প্লটিং এর আমি একটা উপরটা কি ধরবো, ধর ডট পোলারিটি দিচ্ছি, এটা ডট দিচ্ছি, তার ঠিক অপোজিট এখানে একটা ক্রস পোলারিটি দেখাচ্ছি। আচ্ছা নেক্সট, ধরো আর ওয়াই ইয়েলো, ওয়াইটা কোন দিকে দেবো? এখানে দেবো তো নাকি রে? ধর এখানে দিচ্ছি আর ওয়াই, ধর এখানে দিচ্ছি ডট, আর করসপন্ডিং বিটাকে আমি এখানে দেখাচ্ছি, ঠিক আছে, বি। এইগুলো যেগুলো দেখাচ্ছি না, এই যে কন্ডাক্টর গুলো দেখাচ্ছি, দিস অল আর রোটর কন্ডাক্টরস, ঠিক আছে। এগুলো হচ্ছে রোটরের কন্ডাক্টর। স্যার একটা জিজ্ঞাসা করতাম, বলো। বলছিলাম ওই যে আপনি মানে করসপন্ডিং যে ইয়েটা পাশাপাশি যে করলেন না, মানে অপোজিটে দিলেন, এটা কি অপোজিটে একদম থাকে পারফেক্ট? ওয়াইন্ডিং গুলো কেমন থাকে সিঙ্গেল মানে কয়েল তুমি এটা? ধর, তুই সিঙ্গেল কয়েল ধর, একটা সিঙ্গেল কন্ডাক্টরের ধর তিনটে কয়েল আমি ধরেছি, এরকম ভাবে ধর, এরকম ভাবে ধর, দিস ইজ ওয়ান কয়েল, সাপোজ দিস ইজ বি কয়েল, বি ফেজ, বি ফেজ কে ধর এইভাবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? যদি এরকম ভাবে তিনটে ফেজ হয় ফর এক্সাম্পল, তাহলে এই তিনটে ফেজকে আমি কিভাবে ড্র করতে পারি বলো দেখি। ধরো তিনটে ফেজকে আমি কিভাবে ড্র করব, তোমাদের আমি ফেজ এ ড্র করতে শিখিয়েছিলাম। আর ফেজ যদি আমি ড্র করি, আর ফেজ কিরকম হবে? ধরো এটাকে আর ফেজ ড্র করছি, ধরো এটাকে আর ফেজ ড্র করলাম, হবে তো? সাইনোসয়েডাল সাপ্লাই দিচ্ছ তো, একটু বাড়িয়ে দিই। হুম। এবার দেখো, এবার একটা বক্তব্য আছে আমার, সেটা হচ্ছে যে এইখানে যে লাইনটা আছে, এটাকে তুমি তিনটে ভাগে ভাগ করো, একটা দুটো তিনটে, এখানে একটা দুটো ভাগ করো, এখানে আরো দুটো করো, এখানে আরো দুটো করো, এখানে আরো দুটো করো। এবার দেখো, এইখানে করার কারণটা কি স্যার? কারণটা হচ্ছে এইখানে দেখো, যদি আর ফেজটাকে আমি ড্র করি, আর ফেজটা যদি এই বরাবর থাকে, ঠিক আছে, ধরো আর ফেজটাকে তুমি এরকম একটা পজিশনে ড্র করেছো, তাহলে বি ফেজটা কোন দিকে থাকবে? এরকম ভাবে এই
ওয়াই ফেজটা কোন দিকে থাকবে বলো? এরকম 120 ডিগ্রিতে থাকবে তো, বলো? হ্যাঁ 120-তে। 120 ডিগ্রিতে থাকবে। তার মানে দেখো এটা হচ্ছে 30, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? এটা হচ্ছে হ্যাঁ 60, এটা হচ্ছে 120। তাহলে 120 ডিগ্রি থেকে নেক্সট কয়েলটা স্টার্ট হচ্ছে। তাহলে দুটো ঘর সবসময় মনে রাখবে, দুটো ঘর ছেড়ে মানে এইখান থেকে যেটা শুরু হচ্ছে সেটা কোথায় গিয়ে মিশবে? 3 নম্বরে গিয়ে আবার তলায় নামবে, ঠিক আছে? দুটো ঘর ছেড়ে 3 নম্বরে তলায় নামবে। দেখো দুটো ঘর ছেড়ে 3 নম্বরে আবার তলায় নামলো, আবার দুটো ঘর বাদ দিয়ে 3 নম্বরে গিয়ে মিশবে, দুটো ঘর বাদ দিয়ে 3 নম্বরে গিয়ে মিশবে, ঠিক আছে? আবার দেখো দুটো ঘর বাদ দিচ্ছি, 3 নম্বরে গিয়ে মেশাবো, এই দেখো, ঠিক আছে? আবার দুটো ঘর বাদ দিচ্ছি, দিয়ে 3 নম্বরে গিয়ে মেশাবো, ঠিক আছে? আর এদিকটা যদি দেখতে চাও তাহলে এদিকটা কিরকম হবে, এদিকটা এরকম হবে, ঠিক আছে? সো এইটা আমাদের কাছে কি হয়ে গেল? ধরো আর ফেজ, যদি এটা আর ধরি, আর 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 ওয়াইবি না বলে আমি একটা জেনারেল নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধরো এটা, আচ্ছা ঠিক আছে, আর এটা দিচ্ছি ওয়াই। তো এবার ধরো বি ফেজটাকে যদি আমি প্লট করতে চাই, বি ফেজটাকে যদি প্লট করতে চাই তাহলে বি ফেজটা কোথায় হবে বলো? এই টোটালটা কত হবে? 240 ডিগ্রি হবে তো? 240 ডিগ্রি, হ্যাঁ। আচ্ছা, তো এই যে 240 ডিগ্রি, এই 240 ডিগ্রি হিসাব করবো কোত্থেকে? এটা 180, এটা 60, মানে 240 এইখান থেকে শুরু হবে। এইবার ভালো করে একটা জিনিস আমার অবশ্যই বলা উচিত ছিল, যদি আমি বলিনি। তো এইটা থেকে যদি শুরু হয়, বলো দুটো ঘর বাদ দাও, 3 নম্বরে গিয়ে নিচের দিকে নামাবে, তার মানে এখান থেকে তুলবে, 3 নম্বরে নিচের দিকে নামাবে। দুটো ঘর বাদ দাও, 3 নম্বরে গিয়ে এখানে মেশাতে হবে, 3 নম্বরে গিয়ে এখানে মিশিয়ে দাও। দুটো ঘর বাদ দাও, 3 নম্বরে এখানে মিশিয়ে দাও, এইখানে মিশিয়ে দাও। আচ্ছা, দুটো ঘর বাদ দেবে, 3 নম্বর এখানে মেশাবে, আর এখানে এরকম মিশিয়ে দিলে। সো এই যে ভোল্টেজটা আমি দেখাচ্ছি, এই ভোল্টেজটা অ্যাকচুয়ালি কাকে দেখাচ্ছি? ধরো এটা ভোল্টেজ দেখাচ্ছি, এই ভোল্টেজটা হচ্ছে ইনডিউসড ভোল্টেজকে দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ইনডিউসড ভোল্টেজকে আমি দেখাচ্ছি, এই ইনডিউসড ভোল্টেজকে দেখাচ্ছি। ধরো ইনডিউসড ভোল্টেজও বলতে পারো, বা ধরো এটাকে তুমি এইভাবেও বলতে পারো যে যে সাপ্লাইটা রয়েছে সেই সাপ্লাই হিসেবেও তুমি এটাকে কনসিডার করতে পারো। মেইনলি আমি যে পয়েন্টটা বলছি সেই পয়েন্টটা খুব ভালো করে বুঝো। 1 নম্বর হচ্ছে এইখানে যে তিনটে ফেজকে আমি ড্র করেছি, এটা হচ্ছে তোমার আর, ওয়াই অ্যান্ড বি, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার সাপ্লাই। সাপ্লাইটা অ্যাকচুয়ালি কোথায় আছে বলো তো? সাপ্লাইটা অ্যাকচুয়ালি এখানে আছে, কিন্তু এটা হচ্ছে স্টেটর, ঠিক আছে? আর এইটা কি? এটা হচ্ছে রোটর, ঠিক আছে? এইবার এই যে স্টেটরের মধ্যে, এই স্টেটরের মধ্যে তুমি কি করেছো? এই স্টেটরের মধ্যে তুমি এই 3 ফেজ সাপ্লাইটা দিয়েছো, এই স্টেটরের মধ্যে তুমি কি করেছো? এই 3 ফেজ সাপ্লাইটা দিয়েছো, ঠিক আছে? তো এই 3 ফেজ সাপ্লাইটা দেওয়ার ফলে কি ঘটনা ঘটেছে সেটা আমরা অ্যানালাইসিস করব। তো এই অ্যানালিসিসটা করার জন্য আমাকে 3টে পয়েন্ট মনে রাখতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে ফার্স্ট ওয়েভটা আছে, ধরো ফার্স্ট ওয়েভটাকে আমি একটা যে কোনো ওই মানে ইন্ডিপেন্ডেন্ট একটা নাম দিচ্ছি, ঠিক আছে? ধরো একটা ইন্ডিপেন্ডেন্ট নাম দিচ্ছি এরকম φ1। সেই φ1টা কি? φ1টা হচ্ছে এইখানে তুমি 3 ফেজ সাপ্লাইটা দিয়েছো, তো 3 ফেজ সাপ্লাইটা দেওয়ার ফলে এই স্টেটরের যে কন্ডাক্টর গুলো ছিল, সেই স্টেটরের কন্ডাক্টর গুলো যে ফ্লাক্সটা তৈরি করেছে, দ্যাট ইজ φ1। আবার বলছি, তুমি স্টেটরে 3 ফেজ সাপ্লাই দিয়েছো, তো 3 ফেজ সাপ্লাই দেওয়ার ফলে সাপোজ ধরো ফার্স্ট ফেজটাতে বা আর ফেজটাতে যে ফ্লাক্স তৈরি হয়েছে সেটাকে আমি লিখছি φ1 হিসাবে, ঠিক আছে? তো প্রথমত বলো তো এই φ1 ফ্লাক্সটাকে আমি কি লিখতে পারবো? φ1 ফ্লাক্স যদি সাইনোসয়েডাল হয়, আমি তোমাদের সাইনোসয়েডকে লিখতে শিখিয়েছিলাম, এটা ভাবে লিখবো বলো? φm sin ওমেগা টি, গুড, φm sin ওমেগা টি। এবার বলো দেখি φ2 কত হবে বলো? φm sin omega t plus 120 degree. কারেক্ট, sin ওমেগা টি মাইনাস 120 না প্লাস 120, কি করবে? Minus 120. মাইনাস হবে মাইনাস 120 হবে, ঠিক আছে? মাইনাস 120 হবে। নেক্সট দেখো φ3 কত হবে? 240। 240 φm sin অফ ওমেগা টি মাইনাস 240 ডিগ্রি, তাই তো? দেখো স্যার এখানে মাইনাস প্লাসের ব্যাপারটা একটু বুঝিয়ে দিন না স্যার, একটু এটা বুঝতে কি রে? পারলাম না। এটা কি সার্কিট থিওরি ক্লাস দেখবে? লাগি সার্কিট থিওরি ক্লাস
সার্কিট থিওরি ক্লাস দেখবে তখন তুমি। তো এইটা হচ্ছে ফাই 1 ফাই 2 এবং ফাই 3 এর তিনটে রিপ্রেজেন্টেশন। সবসময় তোমরা মনে রাখবে যখন কার্ভটা ডান দিকে শিফট হয়, কার্ভ যদি ডান দিকে শিফট হয় তাহলে এখানে অ্যাঙ্গেলটা মাইনাস আসে। কার্ভ যদি বাঁ দিকে শিফটিং হয় তাহলে এই মাঝখানে এখানকার সাইনটা প্লাস হয়। দেখো আর এর রেসপেক্টে ওয়াই কার্ভটা ডান দিকে শিফট হয়েছে, ওয়াই এর রেসপেক্টে বি কার্ভটা ডান দিকে শিফট হয়েছে, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, এবার মনে পড়েছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এইটা হচ্ছে তিনটে ফ্লাক্সকে আমি এরকম ভাবে লিখতে পারি। এইবার আমরা তিনটে কন্ডিশনকে চেক করব, ঠিক আছে? খুব ভালো করে বুঝবে কি বলতে চাইছি। তিনটে কন্ডিশনকে চেক করব। একটা হচ্ছে এই ছবিটা খেয়াল থাকুক, এই ছবিটা তোমাদের খেয়াল থাকুক। আমি এবার পরেরটায় যাচ্ছি। তিনটে কন্ডিশন, আচ্ছা এখানেই লিখছি। তিনটে কন্ডিশনকে চেক করব। কি কি লিখবো? একটা হচ্ছে ওমেগা টি যদি 0 হয়, ঠিক আছে? ওমেগা টি 0 হওয়ার জন্য আমাদের এখানে যে ওয়েভ ফর্ম বা ফ্লাক্স, সেই তিনটে ফ্লাক্সের জন্য যে রেজাল্ট্যান্ট ফ্লাক্সটা হবে সেটাকে আমরা চেক করবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওমেগা টি ইকুয়াল টু যদি আমার কাছে ধরো ফর্সে কত বলবো, ধরো 60 ডিগ্রি যদি হয়, তাহলে 60 ডিগ্রিতে কত হবে সেটা আমি চেক করব, রেজাল্ট্যান্ট ফ্লাক্সটা কত হবে। সিমিলারলি আমি যদি ওমেগা টির ভ্যালু 120 ডিগ্রিতে চেক করি, আর লাস্ট হচ্ছে ওমেগা টির ভ্যালু 180 ডিগ্রিতে চেক করি, এই চারটে চেকিং এর থ্রু দিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট খুঁজে পাবো। সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? মানে আমি কি বলতে চাইছি, তুমি যখন একটা ইন্ডাকশন মোটরের স্টেটরে 3 ফেজ সাপ্লাই দাও, এবার সেই 3 ফেজ সাপ্লাইটা দেওয়ার ফলে কি হয়, সেই কয়েলের মধ্যে ফ্লাক্স তৈরি হয়। সেই যে ফ্লাক্সটা তৈরি হলো, সেই ফ্লাক্সের রিপ্রেজেন্টেশন হলো এটা। এবার এই ফ্লাক্সটা আমি যদি পার্টিকুলার ইনস্ট্যান্টে চেক করতে থাকি, ধরো ফাই টি ইকুয়াল টু 0 তে কত, ওমেগা টি ইকুয়াল টু 0 তে কত, মানে এইখানে অ্যাকচুয়াল ফ্লাক্স কত, মানে টোটাল ফ্লাক্স বা রেজাল্ট্যান্ট ফ্লাক্সটা কত। তারপরে এইখানে ধরো 60 কত রেজাল্ট্যান্ট ফ্লাক্স আসবে, 120 তে কত রেজাল্ট্যান্ট ফ্লাক্স আসবে, 180 তে কত রেজাল্ট্যান্ট ফ্লাক্স আসবে। এই ব্যাপারটা যদি আমরা অ্যানালিসিস করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ফ্লাক্স ইন দ্য এয়ার গ্যাপ। এবার স্যার এয়ার গ্যাপ মানে কি? এয়ার গ্যাপ মানে হচ্ছে তুমি এইটাকে ধরো একটা রোটরের পার্ট, এটা হচ্ছে পার্ট অফ দ্য রোটর, ঠিক আছে? দিস ইজ দ্য পার্ট অফ দ্য রোটর। আর এইখানটা তুমি ধরো দিস ওয়ান ইজ ইউর পার্ট অফ দ্য স্টেটর, ঠিক আছে? এইটা হচ্ছে পার্ট অফ দ্য স্টেটর, এটা হচ্ছে পার্ট অফ দ্য স্টেটর। এবার এর যে মাঝখানে যে সেকশনটা আছে, মাঝখানে সেকশনটা বলতে কোনটা? মাঝখানে সেকশনটা বলতে এই জায়গাটা, দেখো এই জায়গাটা। এই জায়গাটাতে তোমার কে ফ্লো করছে, এই জায়গাটাতে তোমার ফ্লাক্স ফ্লো করছে। তো সেই ফ্লাক্সটা কিরকম ভাবে ফ্লো করছে সেটা আমরা বলে থাকি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। সেটা রোটেটিং কেন বলি সেই রিজনটা আমরা জানছি এখানে। তো এটা জানতে গেলে সব থেকে সহজ উপায় কি? প্রত্যেকটা ইনস্ট্যান্টে যদি আমি এই ফ্লাক্স গুলোকে ডিটারমাইন করতে পারি, তার রেজাল্ট্যান্ট ফ্লাক্স গুলোকে দেখতে পারি, তাহলে আমরা এটা বুঝতে পারবো খুব সহজে। দেখো এটাকে আবার আমরা আইডিয়া করার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল দেখো, যদি আমি ওমেগা টি ইকুয়াল টু 0 ডিগ্রি করি, তাহলে ওমেগা টি ইকুয়াল টু 0 ডিগ্রি হলে বলো তো দেখি ফাই 1 কত হবে? ফাই 1 হবে ফাই এম সাইন 0, তার মানে 0 হলো। ফাই 2 কত হবে? ফাই এম সাইন ওমেগা টি, মানে 0 মাইনাস 120, মানে মাইনাস কত হচ্ছে বলো? মাইনাস হাফ, মাইনাস √3/2 ফাই এম, 1/2 স্যার। 3/2 ফাই এম। যদি ফাই Phi 2 বার m। করতে চেষ্টা করি তাহলে কত হবে বলো? ফাই এখানে এম কত হবে বলো? সাইন ফাই ফাই এম সাইন সাইন মাইনাস 240 ডিগ্রি, তাই তো? মাইনাস এবার মাইনাস 240 240 ডিগ্রি। কে আমরা প্লাস 120 লিখতে পারি, বলো? মাইনাস 240 ডিগ্রিকে আমরা প্লাস 120 লিখতে পারি, তার মানে এখানে ভ্যালুটা কত আসবে? √3/2 ফাই এম। √3/2 ফাই এম। তার মানে তুমি যদি প্রত্যেকটা ফ্লাক্সকে এবার দেখতে শুরু করো, ধরো ফর এক্সাম্পল যদি আমি ফাই 1টাকে এই দিকে রেখে থাকতাম আগে, ফাই 1টা এখন 0 হয়ে গেছে, তার মানে ফাই 1 এর কোনো এক্সিস্টেন্স নেই, ফাই 1 ইকুয়াল টু 0 হয়ে গেছে, মানে এই পার্টটার কোনো এক্সিস্টেন্স নেই। ফাই 2টা তাহলে কোন দিকে হতো? ফর এক্সাম্পল যদি আমি এইখানে একটা রেফারেন্স ড্র করি, ধরো দিস ওয়ান ইজ ফাই 1, যদি এরকম একটা ডাইরেকশনে ফাই 1 কে ড্র করি, তাহলে এরকম একটা জায়গায় কি থাকবে? ফাই 2 থাকবে, আর এরকম একটা জায়গায় কি থাকবে? ফাই 3 থাকবে, ঠিক আছে?
এবার এটা হচ্ছে 120 ডিগ্রি, আর এটা হচ্ছে মাইনাস 120 ডিগ্রি, এটা হচ্ছে প্লাস 120 ডিগ্রি, বা এটাকে একবারে 240 ধরতে পারো। তাহলে এখানে φ1টা 0 হয়ে যাচ্ছে। তাহলে φ1টা 0 হয়ে যাওয়া মানে কি, এখানে একটা পয়েন্ট পাবো শুধু। φ1টা যেহেতু 0 হয়ে গেছে, এবার দেখো φ3টা কি আছে, পজিটিভ আছে। তার মানে φ3 ডাইরেকশনটাকে মেনটেন রেখেছে, এরকম ভাবেই আছে। যার ম্যাগনিটিউডটা কত, φ3 ইকুয়াল টু √3/2 φm বেরিয়েছে, ঠিক আছে। আর এইখানে যে φ2টা বেরিয়েছে, দেখো φ2টা কত বেরিয়েছে, φ2টা বেরিয়েছে -√3/2 φm। তার মানে এই দিকে বেরিয়েছে, এই দিকের ভ্যালুটা কত বেরোচ্ছে, মাইনাস বেরোচ্ছে, তাই তো। এই দিকের ভ্যালুটা কত আসছে, এই দিকের ভ্যালুটা কত আসছে, -√3/2 φm আসছে, তাই তো। দ্যাট ইজ ইকুয়াল টু φ2। এইবার এই যে রিপ্রেজেন্টেশন, এটাকে তুমি কিরকম ভাবে লিখতে পারো, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এটাকে তুমি এইদিকে লিখতে পারো এরকম ভাবে, দ্যাট ইজ √3/2 φm হিসেবে লিখতে পারো। -√3/2 φm কে তুমি যদি উল্টো করে দাও, তাহলে কি পাবে, +√3/2 φm পাবে তো। দেখো কি বলতে চাচ্ছি, বুঝতে পারছো? এই দিকের ভেক্টরটাকে উল্টো দিয়ে ঘোরাতে পারি তো। দেখো তাহলে এই তিনটেকে যদি আমি, এই দুটোকে যদি এবার আমি সামেশন করি, এই দুটোকে যদি আমি সামেশন করি, তাহলে কি পাবো বলো, এই দুটোকে সামেশন করলে কি পাবো বলো, দিস ইজ φr রেজাল্ট্যান্ট ফ্লাক্স। তাহলে এই রেজাল্ট্যান্ট ফ্লাক্সটা কত হবে বলো, resultant flux. বলো। IM প্লাস √, হ্যাঁ, কারেক্ট কারেক্ট, ঠিক বলছো, বলো বলো, ঠিকই তো বলছিলে। φr সমান সমান তাহলে কি হবে বলো, Φm plus √3 দেখো √√3/2 √3/2 φm তার হোল স্কয়ার, তাই whole তো, square. প্লাস হুম, মাইনাস অফ √3/2 φm তার, মাইনাস নেই আর, whole প্লাস square. √3/2 φm তার হোল স্কয়ার, তাই তো। দেখো আর এটা তোমার কি ফর্ম এলো বলো দেখি, এটা তোমার কি ফর্ম আসছে, হ্যাঁ এটা তোমার ফাই এর ম্যাগনিটিউডটা বেরোচ্ছে তো। তাহলে ফাই এর ম্যাগনিটিউড কত হচ্ছে বলো, এখান থেকে ক্যালকুলেশন করো কত হচ্ছে, 3/4 φm প্লাস 3/4 φm, তাই তো। আচ্ছা -3/2. মাইনাস হবে না, প্লাস হবে, আমি এখানে ডাইরেকশনটা চেঞ্জ করে দিয়েছি, তাই না। আচ্ছা আচ্ছা, প্লাস কত হবে বলো, আর ওই ফর্মুলাটা হবে না, ওই যে আর সমান সমান কি লিখিস রে, পি স্কয়ার প্লাস p square plus q square plus 2pq cos theta. cos থিটা। তো বসা ওইটা, ও হ্যাঁ, 3/2 φm a square plus b square plus 2ab cos. বলো এটা কত হবে, তার মানে 2pq, pq মানে কত, √3/2 φm আর √3/2 φm হয়ে গেল। আর cos থিটা কত হবে রে, cos থিটা মানে কি, এদের মধ্যে অ্যাঙ্গেল, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে বলো, এই দুটোর মধ্যে কত ছিল, আচ্ছা দেখো এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল ছিল 90 হবে স্যার, 90। 90 ডিগ্রি। হ্যাঁ না, ঠিক করে বল, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল ছিল 120 ডিগ্রি, শোন ঠিক করে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল ছিল 120 ডিগ্রি, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল ছিল 120 ডিগ্রি, এইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি হবে, 60 cos 60, ঠিক আছে হবে তো। দেখো তাহলে এখানে কত বেরোচ্ছে, cos 60 মান কত, হাফ না, cos 60 মান হচ্ছে হাফ, রাইট। √3/2. cos 60 মান যদি হাফ হয় তাহলে কত হবে বলো ভাই সকল, √3/2 ট্রাই করবো, 3/4 φm তার স্কয়ার প্লাস আবার 3/4 φm তার স্কয়ার প্লাস আবার Φm. এখানে যদি হাফ হয় তাহলে এখানে হাফ হাফ কেটে যাচ্ছে, আবার 3/4 φm এর স্কয়ার হচ্ছে, তাই তো। তাহলে এটা কত হচ্ছে বলো, হ্যাঁ, φm যদি বাইরে নিয়ে নিই একবারে, এখানে রুটের ভেতরে কত আসছে, 1.5 Φm আসবে রেজাল্টটা। হ্যাঁ তাহলে 1.5 φm হচ্ছে, তাই তো। তাহলে 3 যোগ কর, তার মানে হচ্ছে 3 থেকে 9/4, তাই তো। তার মানে কত হচ্ছে 3/2 স্যার এটা φm আসছে, তাই তো। 3/2 হবে না এটা, স্যার এটা 3/2 হবে না, 2/2 হবে। 3/2 হ্যাঁ হবে এটা না 3/2 শেষেরটা, হ্যাঁ না ওই কোনটা, যে এইটা মানে শেষেরটা একদম রুটের শেষেরটা, হ্যাঁ পাশেরটা, হ্যাঁ 3/2। এইটা তো, এটা তো 3/2 লেখা আছে, ঠিকই লেখা আছে, হ্যাঁ না স্যার আগে 2ab ওই জায়গাটা কেটে কুটে, এটা 3/4ই আছে।
5m এই তো 2 ইন্টু রুট 3/2 5m ইন্টু 3/2 5m ইন্টু cos 60, ঠিক আছে? তো যাই হোক, এখানে অত মোদ্দা কথা হচ্ছে 3/2 5m হবে, ঠিক আছে? এবার দেখো, এই ক্যালকুলেশনটা আমি একবারের জন্যই করব, বাকিগুলো আমি আর করব না, বাকিগুলো আমি ধরে নেবো তোমরা জানো। ওমেগা টি ইকুয়াল টু 60 ডিগ্রির জন্য কত হবে বলো দেখি? হোয়াট উইল বি phi 1? বলো। 5m sin 60, 5m sin 60 মানে কত? রুট 3/2 root 3/2 5m what will be phi 2? phi 2 কত হবে বলো? minus root 3/2 5m হ্যাঁ, মাইনাস রুট 3/2 5m, তাহলে phi 3 টা 0 হয়ে যাবে, 5m phi 3 টা 0 হয়ে যাবে, তাই তো? দুটো যদি- resultant হ্যাঁ, তাহলে রেজাল্ট্যান্টটা কি হবে? phi r টা তোমরা এখান থেকে কি বার করতে পারবে? সেই একই আসবে, 1.5 3/2 5m টাই বেরোবে। বাট এখানে পয়েন্ট টু বি নোটেড হিয়ার ইজ, দেখো তোমাকে এবার বুঝতে হবে যে phi 1 এর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এই দিকে আছে, দ্যাট ইজ phi 1। আচ্ছা, phi 2 টা উল্টো হয়ে গেছে, phi 2 টা কোন দিকে ছিল? এই দিকে ছিল, তাই তো? দেখো এবার phi 2 টা কত হচ্ছে? মাইনাস করেছো, তাই তো? তার মানে phi 2 টা মাইনাস করা মানে কোন দিকে হবে? এই দিকে হবে তো? দেখো, তাহলে phi 2 টা এইদিকে করার জন্য যদি মাইনাস হয়, তাহলে রেজাল্ট্যান্টটা কোন দিকে যাবে? এদিকে যাবে তো? দেখো স্কয়ার টাইপের হচ্ছে, হ্যাঁ দেখো কি বললাম, বোঝা যাচ্ছে? দেখো, তো তুমি যদি সেটা রেজাল্ট, একবার দেখান, বুঝলাম না এটা দেখুন। আরে এটা phi 1, এটা phi 2, হ্যাঁ এইদিকে তো মাইনাস রুট 3/2 5m আসছিল, আচ্ছা আচ্ছা তাহলে ওইদিকে ঘুরিয়ে দিলাম, তাহলে ওইদিকে কত হবে? প্লাস রুট 3/2 5m হবে না? প্লাস 2 হ্যাঁ 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 তাই তো? তাহলে এবার এই দুটো রেজাল্ট্যান্ট কর, তাহলে এখানে phi r পাবে। ভাইয়া যদি এবার একটু সিমিলারিটি কনসার্ন করছি, ঠিক আছে? আর আমি টানছি না ব্যাপারটাকে। তুই যদি ওমেগা টি ইকুয়াল টু 120 ডিগ্রি করিস, তাহলে কি হবে দেখ, phi 1 এর ভ্যালু কত আসবে? রুট 3/2 আসবে তো? বলো, রুট 3/2 5m হবে তো? আবার দেখো sin 120 এর মান, বলো phi 2 এর ভ্যালু কত হবে? 0। তার মানে নিচেরটা নেগেটিভ হয়ে যাচ্ছে, phi 3 সমান সমান কত হচ্ছে? মাইনাস রুট 3/2 5m, তাই তো? এবার করসপন্ডিং কার্ভ গুলোকে প্লট করো, দেখো phi 1 টা এদিকেই আছে, রাইট? phi 1 টার কোনো চেঞ্জ হয়নি, phi 3 টা নেগেটিভ হয়ে গেছে, দেখো phi 3 টা পজিটিভ হচ্ছে এইদিকে, phi 3 টা নেগেটিভ হলে এইদিকে চলে আসবে, তাই তো? এটা phi 3 নেগেটিভ চলে এলো, উল্টো দিকে নীল করে লিখলাম। এবার এই দুটো সলিউশন করো, মানে রেজাল্ট্যান্ট বার করো, তার রেজাল্ট্যান্টটা কিরকম হবে? এরকম দেখতে হবে তো? দেখো, তো দিস উইল বি আওয়ার phi r। তো তোমরা একটা জিনিস খালি নোটিস করো, দেখো এইটা ছিল রেজাল্ট্যান্ট ফ্লাক্স ফর ওমেগা টি ইকুয়াল টু 0, এইটা হয়ে গেল কত? রেজাল্ট্যান্ট ফ্লাক্স ফর ওমেগা টি ইকুয়াল টু 60। তারপরে কি দেখালাম? তারপরে দেখালাম ওমেগা টি ইকুয়াল টু 120 তে কত হচ্ছে। এবার বলো ওমেগা টি ইকুয়াল টু যদি 180 করি তাহলে কত হবে বলো দেখি? phi 1 টা কত হবে? একই থাকবে, ডাইরেকশনটা যে ঘুরছে ক্লকওয়াইজ। হ্যাঁ, তো এই যে ক্লকওয়াইজ যে ঘুরছে, এই ক্লকওয়াইজ ঘোরাটাকেই আমরা বলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, মানে রেজাল্ট্যান্ট যে ফ্লাক্সটা সেটা রোটেটিং ইন নেচার হচ্ছে, ঠিক আছে? তো এই আন্ডারস্ট্যান্ডিংটা থেকেই আমরা বুঝতে পারি যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ডেভেলপমেন্ট হচ্ছে। তার মানে বলো এখানে কি হবে? phi 1 এর ভ্যালুটা কত লিখবো বল? 0 স্যার 0 phi 1 এর ভ্যালু 0, phi 2 কত বলো? প্লাস রুট 3/2 3/2 5m হচ্ছে। আচ্ছা বলো 3/2 5m phi 3 কত হবে বলো? মাইনাস রুট 3/2 5m, তাই তো? মাইনাস 3/2 5m। হ্যাঁ, তাহলে এবার বলো কি করব? তাহলে এই দিকে আছে হচ্ছে phi 3 টা, এবার তাহলে এইদিকে আসবে, পজিটিভটা phi 3 এইদিকে আর নেগেটিভটা তাহলে এইদিকে আসবে, তার মানে এই দিকে হয়ে যাচ্ছে phi 2, এই দিকে হয়ে যাচ্ছে phi 3, নেগেটিভ phi 3। নেগেটিভ হলেও পজিটিভটা ওইদিকে ছিল, উল্টে দিয়েছি, নেগেটিভটা রয়েছে বলে, তাহলে রেজাল্ট্যান্ট করলে কি পাবো? phi r পাবো তো? তো তুমি দেখো, তুমি যখন 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত ট্রাভেল করলে ইন দা ওমেগা টি অ্যাক্সিস, এবার ভালো করে বোঝো ব্যাপারটা, তুমি যখন 0 থেকে এই 180 ডিগ্রি পর্যন্ত ট্রাভেল করলে ইন দা ওমেগা টি অ্যাক্সিস, এরকম ভাবে তুমি যখন ট্রাভেল করলে ইন দ্যাট ডিউরেশন দ্য ফ্লাক্স ইন দ্য কোর, মানে ফ্লাক্স ইন দ্য সিস্টেম অর ফ্লাক্স ইন দ্য এয়ার গ্যাপ কিরকম ভাবে ট্রাভেল করলো, দেখো প্রথমে এরকম ছিল, তারপরে এরকম হলো, তারপরে এরকম হলো, তারপর কোথায় চলে এলো? এরকম এলো তো? তো এইটাই হচ্ছে নেচার অফ দা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এইখান থেকে দেখো phi রেজাল্ট্যান্টটা আস্তে আস্তে ভ্যারি করছে, একবার এদিকে একবার এদিকে একবার এদিকে। তো এখান থেকে আমরা আইডিয়া করতে পারি যে
এয়ার গ্যাপে যে ফ্লাক্সটা তৈরি হয় দ্যাট ইজ রোটেটিং ইন নেচার, ঠিক আছে, বা ম্যাগনেটিক ফিল্ড যেটা ডেভেলপমেন্ট হয় সেটা রোটেটিং ইন নেচার ডেভেলপমেন্ট হয়। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি তাহলে ক্লকওয়াইজ ভাবে হয় স্যার? একদম ক্লকওয়াইজ, তুমি ক্লকওয়াইজ ভাবেই হয়, তুমি চিন্তা করো না। সেটআপ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, এবং এই সেটআপ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ডের সাথে তোমরা যেটা গোলাচ্ছ সেটা হচ্ছে রোটেশন অফ দ্য, কি বলবো, রোটর, ঠিক আছে, রোটরের রোটেশনের সঙ্গে এটা হচ্ছে সেটআপ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই সেটআপ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড কোনটা আবার বলছি, এই ছিল তোমার রোটর, আর এই ছিল তোমার স্টেটরের শেষ প্রান্ত, এর মাঝখান দিয়ে ছিল এয়ার গ্যাপ, সেই এয়ার গ্যাপের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা ঘুরবে তার নেচারটা কোন দিক থেকে কোন দিকে হবে সেটা আমি ড্র করছি, ঠিক আছে। আমি না রোটরের কথা বলেছি না স্টেটরের কথা বলেছি, এটা হচ্ছে স্টেটর, এটা হচ্ছে রোটর, আর এর মাঝখানে আছে এয়ার গ্যাপ, এটা হচ্ছে ফ্লাক্স ইন এয়ার গ্যাপ, ফ্লাক্স ইন এয়ার গ্যাপ। দেখো বোঝা গেল ব্যাপারটা? তোমাদের কোশ্চেন হয়তো এখান থেকে অ্যাসাস কিছু দেবে না, তবে একটা শর্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, দ্যাট ইজ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড কত হয় রেজাল্ট্যান্ট ফ্লাক্সের, ঠিক আছে, 1.5 m। 1.5 m। কালীপদর এটা খুব ভালো মুখস্থ আছে, 1.5 m। তো এইটা হচ্ছে একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট দেখো, বোঝা গেছে তো সবাই? দেখো কারোর কোনো আপত্তি নেই তো? কেউ যদি দ্বিমত পোষণ করো বলতে পারো। আচ্ছা নেই আশা করি। চলো নেক্সট এগোচ্ছি। এইটা কি আবার করলেন স্যার? এটা এটা কি? এটা যাই হোক, এটা হচ্ছে হ্যাঁ, হাউ ইন প্রিন্সিপাল। দেখো ইন্ডাকশন মোটর কি করে ঘোরে বলো, কিরকম ভাবে ইন্ডাকশন মোটর ঘোরে, কে বলতে পারবে? অরিজিনাল ইন্ডাকশন মোটর কিরকম ভাবে ঘোরে? সিনেমাতে কিরকম ভাবে ঘুরিয়েছিল আমির খান, বলো? ভ্রুম ভ্রুম আওয়াজ করে ঘুরছিল তো? আচ্ছা দেখো সিনেমাতে আমির খান কিন্তু ভ্রুম ভ্রুম আওয়াজ করে ঘুরিয়েছিল। তো যাই হোক, আমাদের এরকম ভাবে ঘোরালে হবে না, তো আমাদের একটু সঠিকভাবে ঘোরাতে হবে। ধরো তুমি একটা স্টেটরে যখন 3 ফেজ সাপ্লাই দিচ্ছ, তো 3 ফেজ সাপ্লাইয়ের জন্য তোমরা এইমাত্র কি শিখলে? এই যে 3 ফেজ সাপ্লাইটা দিলে তার জন্য তুমি কি শিখলে? তুমি শিখলে দেয়ার ইজ এ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সেট আপ অ্যালং দি, বলো কোন ডাইরেকশনে, বলো কোন ডাইরেকশন? ক্লকওয়াইজ ডাইরেকশন। এইবার ধরো এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট। ফার্স্ট স্টেটমেন্ট আমি কি বললাম? ফার্স্ট স্টেটমেন্ট আমি বললাম যে যখন একটা 3 ফেজ সাপ্লাই আমি স্টেটরে দেবো, সেই স্টেটরে দেওয়ার ফলে কি হবে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উইল বি ডেভেলপ, ঠিক আছে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ হবে। এবার হচ্ছে স্টেটমেন্ট নাম্বার 2। স্টেটমেন্ট নাম্বার 2 হচ্ছে যখন আমি রোটরের উপর যে কন্ডাক্টর গুলো বসানো আছে, ঠিক আছে, সেই রোটরের কন্ডাক্টরের মধ্যে কি হবে? যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা রোটেটিং ইন নেচার, দেয়ার উইল বি আ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ, ঠিক আছে। এই কন্ডাক্টরের মধ্যে একটা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ অনুভব করবে। কারণ কি? কন্টিনিউয়াসলি যেহেতু ফ্লাক্সটা ঘুরছে, ওই জন্য এখানে কখনো কন্টিনিউয়াস বা ফিক্সড ফ্লাক্স থাকবে না, দেয়ার উইল অলওয়েজ বি আ চেঞ্জ ইন ফ্লাক্স, ঠিক আছে। তাহলে এই চেঞ্জ ইন ফ্লাক্স কি করবে? এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কি করবে? ইট উইল সেট আপ আ ভোল্টেজ ইন দা কয়েল, যেটা কয়েলের মধ্যে ভোল্টেজ তৈরি করবে, ঠিক আছে। কোন কয়েলে? রোটরের কয়েলে। এটা কোন কয়েলের কথা বলছি? রোটরের কয়েলে। এখানে সাপ্লাই কোথায় দিয়েছি? স্টেটরের কয়েলে সাপ্লাই দিয়েছি। স্টেটরের কয়েলে কি সাপ্লাই দিয়েছি? 3 ফেজ সাপ্লাই দিয়েছি। তাহলে রোটরের যে কয়েলটা রইলো সেখানে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। এইবার দেখো রোটরের যে কয়েলটা আছে সেই কয়েলে যে ভোল্টেজটা ইনডিউস হবে, বলো দেখি, রোটরের কয়েলের ভোল্টেজ এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডকে বাধা দেবে না একই দিকে হবে? বাধা দিবে। বাধা দেবে। তার মানে হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড মানে রোটরের মধ্যে যে কয়েলটা রয়েছে সেই কয়েলটা এমনই একটা ফ্লাক্স তৈরি করবে দ্যাট উইল অপোজ দ্য ডাইরেকশন অফ দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তার মানে কি বলতে চাইছি? এইখানে যে কয়েলটা রাখা আছে সেই কয়েলটা এই যদি এইদিকে রোটেশন হয় তাহলে এমন একদিকে ফ্লাক্স সেট আপ করবে যেটা এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডকে আটকাবে। তার মানে এইদিকে যদি ফ্লাক্স সেট আপ করতে হয়, দেখো এইদিকে যদি ফ্লাক্স সেট আপ করতে হয় তাহলে আলটিমেটলি সেটা কি পোলারিটি শো করছে? ডট পোলারিটি শো করছে। দেখো ডট পোলারিটি, ঠিক আছে। ডট মানে হচ্ছে আউট অফ দ্য পেপার। তোমার থামটা তোমার দিকে করো, তাহলে আঙুলগুলো যেদিকে থাকবে সেই দিকে তোমার ফ্লাক্সের ডাইরেকশন হবে। তো এই যে ফ্লাক্সটা আমরা পেলাম, এই ফ্লাক্সটা কার জন্য পাচ্ছি? এই ফ্লাক্সটা পাচ্ছি হচ্ছে এই যে ভোল্টেজ ইনডিউসড হয়েছিল রোটরে, স্টেপ নাম্বার 3। এই যে ভোল্টেজ ইনডিউসড হয়েছিল রোটরে, সেইটা রোটর গুলো আমরা বেসিক্যালি শর্ট সার্কিট করে দিচ্ছি, আইদার বাই রেজিস্ট্যান্স অর বাই
তোমার স্লিপ রিং আর ওই যে এন কন্ডাক্টর এন কানেকশন ছিল সেগুলো দিয়ে। তাহলে এই যে শর্ট সার্কিটেড আমার রোটর রয়েছে, সেই শর্ট সার্কিটেড রোটরের জন্য দেয়ার উইল বি আ কারেন্ট ফ্লো, ঠিক আছে, দেয়ার উইল বি আ কারেন্ট ফ্লো। এবার এই কারেন্ট ফ্লো কি করছে, সেটস আপ আ ফ্লাক্স, একটা ফ্লাক্স সেট আপ করছে, যে ফ্লাক্সটা কার এগেইনস্টে হচ্ছে, ডাইরেক্ট ইন অপোজিশন উইথ দা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। এটা অপোজেস দা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, অপোজেস দা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডকে কি করছে, অপোজ করছে। এবার তুমি যদি দুটো ফ্লাক্সকে চেক করো, দুটো ফ্লাক্সের ইন্টারঅ্যাকশনকে চেক করো, তাহলে দেখো এইরকম একটা রেজাল্টেন্ট ফ্লাক্স আমরা পাই। এইটা হচ্ছে ফ্লাক্স ডিউ টু কন্ডাক্টরের ভোল্টেজ ইনডিউস হওয়ার জন্য যে ফ্লাক্সটা তৈরি হয়েছে ইন কেস অফ দ্য রোটর। এবার সেটাকে যখন তুমি স্টেটরের মধ্যে বসিয়ে রাখছো, তার ফলে অরিজিনাল ফ্লাক্সটা কিন্তু বেন্ড হচ্ছে, ঠিক আছে, বিকজ তুমি যদি কনসিডার করো, দেখো একটা জিনিস কনসিডার করো, ধরো এই যে এই দিকের যে ফ্লাক্স গুলো উপর থেকে নিচের দিকে নামছে, এগুলোকে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এবার দেখো এইখানে যে ফ্লাক্স গুলো রয়েছে, আমি যদি এরভাবে লাল কালি দিয়ে দেখাই, দেখো এইভাবে হিসাব মতো ফ্লাক্স গুলো নামছে। আর যদি তুমি এই দিকটা রেসপেক্টে দেখো এই দিকের রেসপেক্টে ফ্লাক্স লাইন্স গুলো কিরকম হবে, দেখো এই দিকের রেসপেক্টে ভাবো, এই দিকের রেসপেক্টে ফ্লাক্স লাইন্স গুলো কিরকম হবে, নিচের দিকে নামছে। তার মানে তুমি একটা সাইডে দেখতে পাচ্ছ যে ফ্লাক্সের যে পোলারিটিটা সেটা একই দিকে রয়েছে, আর একদিকে দেখতে পাচ্ছ যে ফ্লাক্সের যে পোলারিটিটা রয়েছে সেটা উল্টো দিকে রয়েছে। মানে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কন্ডাক্টরের কারেন্টের জন্য যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, সেটা একটা সাইডে ফ্লাক্সটাকে অ্যাট্রাক্ট করছে। এইখানটার নেচারটা কি বলছে, অ্যাট্রাক্টিং নেচার দেখা যাচ্ছে এদিকে। আর এইদিকে যদি তুমি নেচারটা চেক করো, এটা কিন্তু রিপালসিভ, ঠিক আছে। মানে এই একদিকে অ্যাট্রাক্টিভ আর একদিকে রিপালসিভ হওয়ার জন্য এইরকম একটা রেজাল্টেন্ট ফ্লাক্স আমরা পাচ্ছি ইন দা এয়ার গ্যাপ, ঠিক আছে, হুইচ আলটিমেটলি প্রডিউসেস, যেটাকে আমরা বাংলায় বলি দ্বন্দ্ব বা টর্ক। এবং এই রোটরটা স্টার্ট করছে রোটেটিং, ঠিক আছে, রোটরটা কিন্তু ঘুরতে শুরু করছে। কোন দিকে ঘুরছে, ইন দা ডাইরেকশন অফ রোটেশন অফ দা ফিল্ড, ঠিক আছে, যেদিকে ফিল্ড ঘুরছে সেই দিক বরাবরই কিন্তু ঘুরতে শুরু করছে, ঠিক আছে। তো এইটা বেসিক প্রিন্সিপাল অফ অপারেশন অফ এ 3-phase ইন্ডাকশন মোটর। তাহলে প্রথম থেকে যদি শুরু করো এইরকম ভাবে স্টেপ 1, 2, 3 এইগুলো পরপর খেয়াল রাখবে, ঠিক আছে, এবং এক্সপ্লেন করবে। বলো কে কি বলছো? স্যার 3 নম্বর পয়েন্ট আরেকবার বলে। হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট হচ্ছে তুমি 3-phase সাপ্লাই এসি তে দিয়ে এই স্টেটরে 3-phase সাপ্লাই দিয়েছো, তার জন্য একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সেটআপ হয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য there is a continuous change in flux linkage in the coil। এবার যে কয়েলটা রোটরে আছে তার মধ্যে আগে কোনো ভোল্টেজ ছিল না, কন্টিনিউয়াস তোমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য বা ফ্লাক্স লিঙ্কেজ চেঞ্জ হওয়ার জন্য সেখানে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে। এবং সেই ভোল্টেজটা যেহেতু যে ভোল্টেজের যে কয়েলটা রয়েছে, সেই কয়েলটা তো আলটিমেটলি রোটরে রয়েছে, সেই রোটর কয়েলটা কি রয়েছে, শর্ট সার্কিটেড আছে। এবার এই যে রোটর গুলো আমরা কি করছি, দেখো যদি আমি ইয়ের কথা বলি, ফর এক্সাম্পল তোমার উন্ড রোটরের কথা বলি, সরি স্কুরেল কেজের কথা বলি, এন রিং দিয়ে কানেকশন করা থাকে না সবকটা, দেখো বাইরে একটা রিং দিয়ে কানেকশন করা থাকে, তো শর্ট সার্কিট করা থাকে না কয়েলটা। তো এই আইদার এখানে শর্ট সার্কিট করা থাকে আইদার কোন রোটরের ক্ষেত্রে, আইদার কেজ রোটরের ক্ষেত্রে এইভাবে, অথবা স্লিপ রিং এর ক্ষেত্রে রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে আলটিমেটলি শর্ট সার্কিট করা হয়। তো এই ব্যাপারটা কিন্তু ট্রু হচ্ছে, ঠিক আছে। এবার তার মানে আলটিমেটলি কি করছি, আমি শর্ট সার্কিট করছি, তাহলে শর্ট সার্কিট করা মানে কারেন্টের ফ্লো হবে। কার মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হচ্ছে, এই বারগুলোর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো শুরু হচ্ছে। মানে এইখানে যে রোটরের ভিতরে কন্ডাক্টরটা ছিল তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া এবার চালু হচ্ছে ইন স্টেপ 3। তাহলে এই কারেন্ট ফ্লোটা কি করবে, ওই বলো কে বলেছিলেন কারেন্ট ফ্লো হলে ফ্লাক্স সেটআপ হয়, তো ওরস্টেড। তাহলে ওরস্টেড বাবু বলে গেছেন যে কারেন্ট ফ্লো হলে ফ্লাক্সের সেটআপ হয়, তাহলে সেই ফ্লাক্স সেটআপ হবে। এবার এই যে ফ্লাক্সটা সেটআপ হবে সেটা কোন দিকে হবে, সেটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডকে বাধা দেওয়ার জন্য হবে, ঠিক আছে, বিকজ এফেক্ট অপোজেস দ্য কজ। এখানে এফেক্ট রোটরের ফ্লাক্স আর কজটা কি স্টেটরের ফ্লাক্স, ঠিক আছে। তো এই জন্য এখানে এই এফেক্টটা আমরা দেখতে পাবো, উল্টো দিকে ফ্লাক্স তৈরি হবে। এবার তুমি যদি দুটো ফ্লাক্সের নেচারকে কম্পেয়ার করো, এইখানে এই যে লাল রং দেখিয়েছি এইগুলো হচ্ছে রোটর, এটা হচ্ছে স্টেটরের ফ্লাক্স, আর এই ভেতরে যে কালো রং দেখানো আছে এইগুলো হচ্ছে রোটরের কন্ডাক্টরের মধ্যে ফ্লাক্স,
এবার দুটো নেচার আলাদা হচ্ছে দুটো সাইডে, তুমি যদি এখানে চেক করো, একদিকে অ্যাট্রাকটিভ একদিকে রিপালসিভ। এই নেচারটাকে আমরা কি বলবো, এই অ্যাট্রাকটিভ আর রিপালসিভটা স্পেল এটা মনে হয় ভুল করেছি, মার্কিংটা ভুল করেছি, কেউ দেখছে না। কি হবে, একই দিকে হলে অ্যাট্রাক্ট করবে না সেম বিপরীত দিকে হলে অ্যাট্রাক্ট করবে? দেখছি না। একই দিকে হলে একই attract দিকে করবে, হলে স্যার। স্যার একই দিকে হলে ঠিক করেছি তো? দেখ একই এটা দিকে হলে বেশি স্যার হবে আর কি রিপালসিভ হবে। রেজাল্টেন্টটা। এই হচ্ছে তোমাদের ব্যাপার স্যাপার, বুঝতে পারছো? দেখো একই দিকে স্যার এই হচ্ছে তোমাদের ব্যাপার। একই দিকে হলে স্যার রিপালসিভ হবে, একই দিকে স্যার সেম রিপালসিভ করবে ডাইরেকশনে, স্যার। আর অপোজিট হলে সেম ডাইরেকশনে যদি ফ্লাক্স থাকে দিল একই দিকে হলে স্যার বাড়বে তো ফ্লাক্সটা। একই দিকে হলে দুটো ফ্লাক্স যদি একই দিকে হয় তাহলে কি হবে, রিপালশন হবে, সরে যাবে একে অন্যের থেকে, সব সরে যাবে। ঠিক আছে? একই দিকে হলে কি হবে, রিপালসিভ হবে, আর দুটো আলাদা দিকে হলে তাহলে অ্যাট্রাকটিভ হয়। দুটো ফ্লাক্সের নেচার ঠিক করে দেখ, ঠিক বলছি কিনা? এটা রিপালসিভ হবে সেম ডাইরেকশনে হলে, আর অপোজিট দিকে হলে অ্যাট্রাকটিভ হবে। ঠিক আছে? তো দেখো ওই জন্য সেম ডাইরেকশনে স্যার বাড়ে না, মানে সেম ডিরেকশন হলে আপনার বাড়ে না ফ্লাক্সটা, মানে দুটোরই একসাথে। আরে দুটো প্যারালাল ফ্লাক্স যদি একে অন্যের দিকে থাকে, একই দিকে হলে একে অন্যকে রিপালস করে। ঠিক আছে? আরে সহজভাবে ভাব, তুই একটা নর্থ পোলকে একটা নর্থ পোলের সামনে নিয়ে আসতে পারবি? না স্যার রিপালসিভ করবে। তাহলে আপনি যদি বলেন যে দুটো কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট যায় তাহলে ওরা তো অ্যাট্রাক্ট করে। কারেন্টের ব্যাপারটা ওরে বাবা, আলাদা তো। এটা ফ্লাক্স। আচ্ছা, এই দেখ এইখানে এই দিক থেকে এইদিকে যে ফ্লাক্স লাইন দেখাচ্ছি, এইদিকে মানে বোঝাচ্ছে এখানে নর্থ পোল এখানে সাউথ পোল, এখানে নর্থ পোল এখানে সাউথ পোল। এই দুটো নর্থ পোল একে অন্যকে সবসময় রিপালস করবে, দুটো নর্থ পোল সবসময় একে অন্যকে দূরের দিকে ঠেলে দেবে। ওই জন্য দেখ এদের মাঝখানে গ্যাপটা বেড়ে গেছে, আর এই দিকে যে গ্যাপটা আছে সেটা কমেছে, মানে ফ্লাক্সটা এইদিকে চলে এসেছে। কি বললাম বুঝতে পারলি? দুটো ফ্লাক্স লাইন যদি এই কন্ডাক্টরের জন্য ফ্লাক্স আর স্টেটরের যে ফ্লাক্সটা রয়েছে সেটা যেহেতু একই ডাইরেকশনে রয়েছে, দে উইল রিপালস ইচ আদার। আরে একটা ফ্লাক্স লাইন যদি এরকম ভাবে হয় তার মানেটা কি? তার মানে হচ্ছে এদিকে নর্থ পোল আছে এদিকে সাউথ পোল আছে। আর সিমিলারলি যদি এইখানে একটা আরো দুটো ফ্লাক্স লাইন একই দিকে থাকে তার মানে কি এখানে নর্থ পোল আছে এখানে সাউথ পোল আছে। এবার বল এরা এদেরকে কি করবে, অ্যাট্রাক্ট করবে না রিপালশন করবে? রিপাল করবে স্যার। আচ্ছা, রিপেল করবে, তো সেটা রিপালসিভ হবে। ঠিক আছে? আর এই দিকটা হবে অ্যাট্রাকটিভ। সো দিস ইজ দি প্রিন্সিপাল। ঠিক আছে? এইবার দেখো, এইবার তোমরা বুঝতে পারবে, দেখো এইবার তোমরা ব্যাপারটা ক্লিয়ার হবে। যেহেতু এদিকটা অ্যাট্রাকটিভ, তার মানে এই দিকে কন্ডাক্টরটার মুভমেন্টটা কোন দিকে হবে, কন্ডাক্টরটা এই দিকে সরতে শুরু করবে ডান দিকে। কারণ এই দিকে যে ফ্লাক্স লাইন গুলো আছে এই দিকে টানবে, এই ফ্লাক্স লাইন গুলোকে নিজের দিকে টানবে, আর এই দিকে যে ফ্লাক্স লাইন গুলো আছে এইগুলো এইদিকে ঠেলে দেবে। এই দিকে ফ্লাক্স লাইন গুলো এইদিকে পুশ করছে আর এই দিকে ফ্লাক্স লাইন গুলো এইদিকে টেনে নিচ্ছে। তার মানে এইখানে যে কন্ডাক্টরটা রয়েছে সে এই দিকে একটা ফোর্স অনুভব করছে। ফোর্স ইন দা কন্ডাক্টর দেখো এই ডাইরেকশনে দেখানো আছে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? ব্যাপারটা ভালো করে বোঝো। হোয়াই দিস কন্ডাক্টর স্টার্ট টু রোটেট ইন দিস ডাইরেকশন, এটা আমাদের দাঁড়িয়ে আছে ক্লাস 12 এর ফিজিক্স এর কনসেপ্টের উপরে। ঠিক আছে? ক্লাস 12 এর ফিজিক্স যারা ভালো করে বোঝে তারা এটা ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো এটা অনেক বেশিক্ষণ ধরে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে। তো এইটা হয়ে গেল আমাদের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মোটর। দেখো বুঝতে পারা গেছে সবাই? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইটা হয়ে গেল এই ব্যাপারটা। স্যার ফিক্স থাকবে, ওটা তো সরে যাবে না তো স্যার? কোনটা? যেটা আপনি যেটা বললেন কি এটা অ্যাট্রাক্টের দিকে যেটা যাবে যেটা। হুম, তুই একটা আমাকে একটা কথা বল, তুই একটা তোর কাছে যেটা এখানে একটা ম্যাগনেট থাকে, ধর এখানে নর্থ পোল আছে, এখানটা নর্থ পোল থেকে এদিকে ফ্লাক্স যাচ্ছে। ঠিক আছে? এইবার যদি দুটো নর্থ আর সাউথ পোল পাশাপাশি চলে আসে তাহলে এই ফ্লাক্স লাইন গুলো এদিকে টানবে তো। হ্যাঁ স্যার। আর এখানে একটা ম্যাগনেট রাখ দুটো, তাহলে এই ম্যাগনেটটাকে এদিকে পুল করবে তো। এইদিকে ম্যাগনেটটা পুল করা মানে কি, এইদিকে যে কন্ডাক্টরটাই তো ম্যাগনেটটা তৈরি করেছে, তাতে তো আলটিমেটলি কন্ডাক্টরটাকে এইদিকে পুল করছে। হ্যাঁ স্যার বুঝলাম স্যার। হ্যাঁ দেখো এটা হচ্ছে ব্যাপার। অ্যানিমেশন থাকলে করবেন তো ভালো বুঝে যাবে। হ্যাঁ হ্যাঁ, স্যার এটা অ্যানিমেশন থাকে আপনার কাছে তাহলে শেয়ার করবেন তো। অ্যানিমেশন তো আছে। ঠিক আছে? শুধু গল্পটা ভালো করে শুনবে তাহলেই হবে। অ্যানিমেশন তো অবশ্যই আছে, অ্যানিমেশন আমার কাছে ছিল, দাঁড়া অ্যানিমেশন দেখছি, অ্যানিমেশন আমার কাছে অবশ্যই আছে, অ্যানিমেশন ছিল একটা আমার কাছে।
তো দেখো এবার আমরা একটা টার্ম করবো অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডাকশন স্যার একটা মোটর। কোশ্চেন ছিল, বলো দিনেশ। বলছি কি স্যার, 3 ফেজ কানেকশনে আরওয়াইভি কানেকশন করলে পরে ক্লকওয়াইজ ঘুরছে রোটরটা, এবার যখনই ফেজটা চেঞ্জ করে দিচ্ছি, ধরো আর বি ওয়াই করে দিচ্ছি, তখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কারণটা স্যার? বল, কে বলবি? কে বলতে পারবে? এইখানটা দেখ, এইখানটা দেখ, এইখানটা দেখ, এইখানটা দেখ। তুই এইখানে লোকেশন গুলো চেঞ্জ করে দে। তুই কি বলছিস? এটা ফাই 1, ধর এটা ফাই আর, এটা ফাই ক্যাপিটাল আর, এটা আগে ফাই বি ওয়াই ছিল, তুই এখানে ফাই ওয়াই করে দিচ্ছিস, এখানে ফাই বি করে দিচ্ছিস। তার মানে কি করলি? তুই আলটিমেটলি ফাই 2 আর ফাই 3 লোকেশনটা চেঞ্জ করে দিলি। তুই যদি ফাই 2 আর ফাই 3 লোকেশনটা চেঞ্জ করে দিস, তাহলে এই ফ্লাক্সটা এইদিকে তৈরি হয়েছিল, এর পরেরটা আর এইদিকে তৈরি হবে না, এটা এইদিকে তৈরি হবে। রেজাল্ট্যান্ট ফ্লাক্সটা প্রথমটার জন্য এটা এইদিকে হবে, সেকেন্ডটার জন্য এইদিকে হবে। তুই দেখ চেক করে, ফ্লাক্সের রেজাল্ট্যান্ট ফ্লাক্সের ডাইরেকশনটা বদলে যাবে। যদি আমি এইদিকে ফাই 1 ফাই 2 ফাই 3 ধরি, তাহলে এই দিক বরাবর তো রেজাল্ট্যান্ট ফ্লাক্স তৈরি হচ্ছিল। তুই হিসাব করে দেখ, এই দুটোকে চেঞ্জ করে দে, যে কোনো দুটোকে চেঞ্জ করে দে, এটাকে এটাকে বলে না, যে কোনো দুটোকে চেঞ্জ করে দে, রেজাল্ট্যান্ট ফ্লাক্সের ডাইরেকশনটা, রোটেশনটা উল্টো দিকে হয়ে যাবে। ঠিক আছে? আর রেজাল্ট্যান্ট ফ্লাক্সের ডাইরেকশন যদি চেঞ্জ হয়ে যায়, মোটরের রোটেশন চেঞ্জ হয়ে যাবে। তুই এখান থেকে বুঝতে পারবি, এখান থেকে গ্রাফিক্যালি বুঝতে পারবি, আইডিয়া করতে পারবি। দেখো, যে সমস্ত বুদ্ধিমান লোকজন বলে না এটা থিওরিটিক্যালের সঙ্গে প্র্যাকটিক্যালের কোনো মিল নেই, তারা কোনোদিন থিওরিটিক্যালটাকে ভালো করে পড়েনি, তো প্র্যাকটিক্যালের মিলটাও খুঁজে পাবে না ওর জন্য। কি বললাম বুঝতে পারলে? দেখো, হ্যাঁ স্যার। তুমি এটা ক্যালকুলেশন করে দেখবে, দেখবে যে এই ফ্লাক্স লাইনসটা এই দিকে না গিয়ে এই দিকে ঘুরে যাচ্ছে উল্টো দিকে। শুধু এইটাকে চেঞ্জ করছো বলে তা নয়, তুমি যে কোনো একটাকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে? যে কোনো দুটোকে চেঞ্জ করতে পারো। তুমি যে কোনো দুটো ফ্লাক্সের পোলারিটি চেঞ্জ করে দাও, মানে ফ্লাক্সের ডাইরেকশন না, ফ্লাক্সের নাম্বারিং চেঞ্জ করে দাও, দিয়ে কনসিডার করো, দেখো এই কার্ভটা ঘুরে যাবে। ঠিক আছে? এই আগের যে গল্পটা আমি করলাম, যে গানটা আমি গাইলাম, পুরো গানটা সত্য হয়ে যাবে। এবার দেখো, অনেক হলো। এবার আমরা স্লিপের কথা পড়ছি, ঠিক আছে? স্লিপ মানে কি বলো? স্লিপ হচ্ছে এনএস মাইনাস এনআর বাই এনএস, তাই তো? এখানে এনএস মাইনাস এনআর কে কি বলে? কি বলতে পারবে? এটাকে কি বলে? স্লিপ স্পিড, তাই না? এটাকে স্লিপ স্পিড বলে। এনএসটা কি বলো? সিনক্রোনাস সিনক্রোনাস স্পিড, তাই তো? সিনক্রোনাস স্পিড আর রোটেটিং স্পিড। আর এনআরটা কি? সিনক্রোনাস স্পিড। রোটরের স্পিড, তাই তো? ভালো কথা। এবার দেখো, সিনক্রোনাস স্পিড মানে কি? সিনক্রোনাস স্পিডের ফর্মুলা আমরা কি জানি? S is equal to 120 f f by f টা কি? ফ্রিকোয়েন্সি। আর p টা কি? বল স্যার। নাম্বার অফ পোল, পিতে পোল, নাম্বার অফ পোল, তাই তো? এবার দেখো, তো এই যে এখান থেকেও অনেক বেশ কিছু কনসিডারেশন তোমরা ভাবতে পারো, যে যদি আমি স্পিড কন্ট্রোল করতে চাই কোনো মোটরের, ঠিক আছে, ইন্ডাকশন মোটরে, তাহলে দেখো এনএস এ পার পি এর উপর ডিপেন্ড করে। তাহলে আমি এ পার পি কে যদি ভ্যারি করাই, তাহলে আমি স্পিড কন্ট্রোল করতে পারবো তো? দেখো, এনএস মানে হচ্ছে 120। স্যার আবার বলুন স্যার। আবার বলছি, এনএস ইকুয়াল টু 120 এফ বাই পি, তাই তো? তো এখানে যদি আমি ভ্যারি করাই, কাকে ভ্যারি করাই? এফ আর পি কে, তাহলে আমি স্পিড কন্ট্রোল করতে পারবো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, করতে পারবো। তো এখান থেকে স্যার একে কিভাবে হলো? যদি স্পিড কন্ট্রোল করতে হয় অফ দ্য ইন্ডাকশন মোটর, তাহলে আমি কিন্তু ইউজ করতে পারবো ফ্রিকোয়েন্সি আর পোল কে, নাম্বার অফ পোলস কে। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এটা হয়ে গেল স্পিডের ব্যাপার, আর এটা হয়ে গেল তোমার সিনক্রোনাস স্পিডের ব্যাপার। এবার একটা পয়েন্ট আছে, দেখো এইখানে যে এফটা লিখেছি, এই এফটা হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি। সাপ্লাই ফ্রিকোয়েন্সি মানে কি? সাপ্লাই ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই হয়ে গেল আমার স্টেটর, এই স্টেটরে তুমি 3 ফেজ সাপ্লাই দিয়েছো, তাহলে এইখানে যে 3 ফেজ সাপ্লাইটা দিয়েছো তার যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এফ। ঠিক আছে? এবার গল্পটা হচ্ছে, এই ভেতরে যে রোটরটা আছে, এই রোটরের কন্ডাক্টরে যে কারেন্টটা তৈরি হবে বা যে ভোল্টেজটা তৈরি হবে, সেই কারেন্টের যে ফ্রিকোয়েন্সিটা হবে, সেই ফ্রিকোয়েন্সি অফ দ্য কারেন্ট যদি আমরা এফ আর ধরি, দিস এফ এন্ড এফ আর ডিফারেন্ট। ঠিক আছে? এই ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে কার উপর? এই ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে এইখানে তোমার রিলেটিভ স্পিডের উপর। ঠিক আছে?
রিলেটিভ স্পিডের উপর ডিপেন্ড করে। মানে আমি যদি এরকম বলতে চাই যে হোয়াট ইজ দি রেজাল্টেন্ট মানে রোটের এই এফআরটা কত হবে, এই এফআরটা হচ্ছে তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করো, এখানে কি লিখবে পি ইন্টু এনএস বাই 120 না লিখে এই এনএসটা যেটা আমি লিখছি ফর এই এর জন্য ফ্রিকোয়েন্সিটা, এখান থেকে যে এফ এর ফর্মুলাটা বেরো সেটা কত হচ্ছে পি ইন্টু এনএস বাই 120, ঠিক আছে? দিস ইজ ফর সাপ্লাই ফ্রিকোয়েন্সি। বাট যদি রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সি এই যদি রোটরের ফ্রিকোয়েন্সি বার করতে হয়, সবসময় মনে রাখবে রোটর কিন্তু ডিপেন্ড করে হচ্ছে রিলেটিভ স্পিডের উপর। রিলেটিভ স্পিড মানে কোনটা? স্লিপ স্পিড, এনএস মাইনাস, ঠিক আছে? এই রোটরের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে কার উপর? ডিপেন্ড করে হচ্ছে স্লিপ স্পিডের উপর বা ডিফারেন্স ইন স্পিডের উপর। তাহলে এইখান থেকে তুমি যদি কনসিডার করো, বলো কত হচ্ছে, ভ্যালুগুলো বসিয়ে দাও। এখানে লিখতে পারবে তুমি এরকম ভাবে করো, নিচে এনএস দিয়ে ভাগ করো, উপরে এনএস দিয়ে গুণ করো, তাহলে পি ইন্টু এনএস বাই 120 ইন্টু এনএস মাইনাস এনআর বাই এনএস করে দাও, ঠিক আছে? এবার দেখো পি ইন্টু এনএস বাই 120 মানে হচ্ছে এফ, ঠিক আছে? আর দিস ওয়ান এনএস মাইনাস এনআর বাই এনএস মানে কত? এস। তার মানে এখান থেকে তুমি কি পেলে? এফআর সমান সমান এসএফ পেলে, ঠিক আছে? তার মানে রোটরের যে ফ্রিকোয়েন্সিটা, এটা তুমি কি লিখলে? ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটর, রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি, কারেন্টের ফ্রিকোয়েন্সি বা ভোল্টেজের ফ্রিকোয়েন্সিও লিখতে পারো, বা রোটরের যে ফ্রিকোয়েন্সি হবে সেটাও তুমি লিখতে পারো। রোটরের ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি, সাপ্লাই এর যে ফ্রিকোয়েন্সি হয় সেটা, ঠিক আছে? আর এসটা আমার কাছে কি? এসটা হচ্ছে স্লিপ, ঠিক আছে? তো এই তিনটে প্যারামিটার কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে। তো এই চারটে ফান্ডামেন্ট, এই চারটে ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন কিন্তু ফান্ডামেন্টাল ইকুয়েশন এবং খেয়াল রাখবে অবশ্যই। এক নম্বর হচ্ছে স্লিপের ইকুয়েশনটা, আর হোয়াট ইজ স্লিপ স্পিড এই জিনিসটা মনে রাখবে, দ্যাট ইজ এনএস মাইনাস এনআর বাই এনএস, এই সরি এনএস মাইনাস এনআর কে বলে স্লিপ স্পিড, এই উপরের পার্টটুকুকে বলে স্লিপ স্পিড। আচ্ছা, এইখান থেকে আরেকটা ফর্মুলা যেটা বেরোয়, দ্যাট ইজ এনএস ইকুয়াল টু 120 এফ বাই পি, এটা তো সবাই জানো। আর যেটা আরেকটা জানার দরকার আছে, দ্যাট ইজ এফআর ইকুয়াল টু এসএফ, দ্যাট ইজ রোটরের কত ফ্রিকোয়েন্সি হয় ইন টার্মস অফ স্টেটরের ফ্রিকোয়েন্সি বা সাপ্লাই ফ্রিকোয়েন্সি, সেটা আমাদের জানতে হয়। তো এটা হয়ে গেল ফার্স্ট পার্ট। এবার দেখো এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে কিছু? বলো, আশা করি নেই আপত্তি। আচ্ছা, তাহলে দেখো নেক্সট, না স্যার। নেক্সট দেখো, এবার আমরা চলে আসছি একটা প্রবলেমে। এই প্রবলেমটা করো দেখি কি করতে পারো। দেখো এটা এন্ড হবে, এই বারবার এন্ড, এই এন্ড আর সাতের মধ্যে তো গন্ডগোল হয়ে যায়, এখানে কি জানে। বল এটা কত হবে, বার কর কুইকলি, বার করো। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, বলছে স্লিপ অফ সিনক্রোনাস স্পিড বার করো, ns equal to 120 f by p, f by p 120 into 50 divided by 4, তার মানে কত? 1500, তাই তো? বলো নো লোড স্পিড কত হবে? বলো নো লোড স্পিড কত হবে? নো লোড স্পিড কত বলেছে? দেখো নো লোড স্পিডের কথা বল, নো লোডের স্লিপটা দিয়ে দিয়েছে। নো লোডে যদি স্লিপ দিয়ে দেয় তাহলে নো লোডের স্পিড কি করে বার করব? বলো, স্লিপ মানে কি? স্লিপ মানে হচ্ছে ns minus nr by ns, ns, তাই তো? তার মানে 1% বলে দিয়েছে, তার মানে এটা বলে এইটা বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এর রেসপেক্টে আমাকে কি বার করতে বলেছে? নো লোডে কত স্পিড হবে সেটা ডিটারমাইন করতে বলেছে, তাই তো? তাহলে এটা তুমি এরকম লিখতে পারো, এনআরটা বার করতে হবে। এনআরটা বার করো কত হচ্ছে? এখান থেকে এনআর সমান সমান হচ্ছে, যদি তুমি এনএস কমন নিয়ে নাও, দেখো 1 মাইনাস এস আসছে না, স্যার 1485 এটা কত হচ্ছে দেখ, 1500 ইনটু 1500 মাইনাস 0.01 হচ্ছে, তাই না? 1 মাইনাস 0.01 হচ্ছে, তাহলে কত হচ্ছে? 1485 1485। তাহলে এটা হয়ে গেল নো লোড স্পিড, নো লোড এত আরপিএম। তাহলে ফুল লোড স্পিড কত হবে? সরি, হ্যাঁ, ফুল লোড স্পিড কত হবে? ফুল লোডের স্লিপ দেওয়া আছে, তাহলে 1500 ইনটু 1 মাইনাস 0.03, বল কত হচ্ছে এটা? ফুল লোড স্পিড কত হচ্ছে বলো?
চোদ্দশো 1455 আর আর একজন চেক করো, ঠিক আছে, আর একজন চেক করো। 1455 স্যার। 1455 গুড, তাহলে দুটো অ্যানসার পেয়ে গেল। এবার দেখো লাস্ট বলেছে ফ্রিকোয়েন্সি অফ দা রোটর কারেন্ট এট স্ট্যান্ড স্টিল। তাহলে ফ্রিকোয়েন্সি অফ রোটর কারেন্ট এট স্ট্যান্ড স্টিল মানে এফআর ইকুয়াল টু এসএফ। এবার এই এসটা স্ট্যান্ড স্টিলে কত আছে, যদি স্ট্যান্ড স্টিল হয়ে যায় তাহলে এফ কত হবে বলো? স্ট্যান্ড স্টিলে এস কত হয়? 0 0 1 স্যার। স্যার 1 ns মাইনাস nr বাই ns। স্যার 50 আগে आंसर ns মাইনাস 0 বাই ns মাইনাস 0 বাই স্টিল মানে হচ্ছে nr 0, তাহলে s সমান সমান 1। এরকমও আছে লোকজন এখনো, দাঁড়াও সবাইকে নিয়ে চলতে হবে। f মানে কি? f মানে হচ্ছে 50, তার মানে 50 হয়ে যাচ্ছে, ঠিক আছে, সবাইকে হেল্প করতে হবে 50। আচ্ছা f, এবার দেখো fr, নেক্সট fr টা কত হবে? এটা হচ্ছে নো লোড, সরি স্ট্যান্ড স্টিল, স্ট্যান্ড স্টিল, স্ট্যান্ড স্টিল। এইটা কত হবে বলো ভাই সকল? এটা s টা কত হবে? sfl টা 0.03 বলেছে না, 0.03 ইনটু f কত আছে? 50 বার কত হচ্ছে? 1.5 স্যার। 1.5 হার্জ হবে, ঠিক আছে। সো দিস উইল বি দ্য কারেক্ট অ্যানসার। তো এটা যা অ্যানসার আছে সেটাই কারেক্ট, যা অ্যানসার আসবে সেটাই কারেক্ট, ঠিক আছে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যানসার। দেখো দেখো বুঝতে পারলে কি বলতে চাইছি? দেখো তো এটা গেল ফার্স্ট পার্ট। নেক্সট দেখো আমি এইখানে কি লিখেছি, কেনই বা লিখেছি? আচ্ছা, রোটর কপার লস আর রোটর ইনপুট বার করব, কিন্তু তার আগে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পাওয়ার ফ্লো। পাওয়ার ফ্লো, ঠিক আছে। তিনটে জিনিস মনে রাখবে। একটা হচ্ছে তুমি ইনপুট কোথায় দাও বলো, তুমি ইনপুটটা কোথায় দাও? স্টেটরে। স্টেটরে ইনপুট দাও। স্টেটরে ইনপুট দেওয়ার পর স্টেটর কি তৈরি করে? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তারপরে কোথায় যায়, কোথায় তৈরি করে? রোটরে যায়, তাই তো। আর রোটর কি তৈরি করে বলো? কারেন্ট স্যার। এই রোটর রোটেশন তৈরি করে না? রোটেশন, রোটেশন, লোড তৈরি করে, ঠিক আছে। লোড ড্রাইভ করে, লোড ড্রিভেন, লোডকে ড্রাইভ করে। তাহলে এই যে পাঁচটা অ্যাসপেক্ট আছে সেটা বুঝতে হবে। দেখো ইনপুট যে পাওয়ারটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল। এইখানে যে তোমার এইখানে লাস্টে যে পাওয়ারটা হয় দ্যাট ইজ মেকানিক্যাল, মেকানিক্যাল পাওয়ার, তাই তো। এবার এই ইন বিটুইন স্টেজেসে এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বা স্টেটরে কি কি ব্যাপার ঘটে সেটা খুব ভালো করে বোঝো। দেখো তুমি যে ইনপুটটা দাও সেই ইনপুটে স্টেটরের মধ্যে কি কি আছে? কয়েল আছে। কয়েল থাকলে কি হবে? কপার লস হবে। তার মানে স্টেটরে ওই জন্য দেখো স্টেটরে কয়েল থাকার জন্য কপার লস হয়, কয়েল থাকার জন্য কপার লস হলো, ঠিক আছে। তারপর স্টেটর থেকে আর কি কি বেরিয়ে যাচ্ছে? কপার লস বেরোচ্ছে আর স্টেটরের কোর লস বেরোচ্ছে। কপার লস বেরোয় আর স্টেটরের কোর লস বেরোয়, ঠিক আছে। স্টেটরের যেহেতু কোর আছে, তুমি মেটেরিয়াল ইউজ করছো কাস্ট আয়রন, তো সেখানে কোর লস হবে, ঠিক আছে। সো দিস ইজ দি টু লসেস দ্যাট অকার ইন স্টেটর। এবার যখন স্টেটরের লসগুলো হয়ে যায়, লসগুলো হয়ে যাওয়ার পর এই ইলেকট্রিক্যাল যে এনার্জিটা ছিল সেটা ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হয়। কোথায় গো ভাই? ইন দা এয়ার গ্যাপ। লোকেশনটা কি দেখো ভালো করে বোঝো। লোকেশন স্টেটর, ইনপুট পাওয়ার ইলেকট্রিক্যাল। লোকেশন এয়ার গ্যাপ, ইনপুট পাওয়ার এই পাওয়ার অ্যাভেলেবল ইন দি ম্যাগনেটিক এনার্জি ফর্ম, এটা হচ্ছে এয়ার গ্যাপ। এয়ার গ্যাপে তুমি যখন যাচ্ছ তখন ম্যাগনেটিক এনার্জি রয়েছে, স্টেটরে তুমি ইনপুট করেছো ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। এইবার এই এয়ার গ্যাপ পাওয়ার যেটা থাকে, মানে যেটা তোমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য তৈরি হচ্ছে, এই এয়ার গ্যাপ পাওয়ারটা কাকে কাকে সাপ্লাই করে? এয়ার গ্যাপ পাওয়ারটা সাপ্লাই করে দুটো জিনিসকে। একটা হচ্ছে তুমি যে রোটরটা ব্যবহার করবে সেই রোটরের মধ্যে লসেস আছে। এবার রোটরের মধ্যে কি কি লস হতে পারে? রোটরের মধ্যে কপার লস হবে, রোটরের মধ্যে কোর লস হবে, রোটরের ফ্রিকশন উইন্ডেজ লস হবে, রোটরের স্ট্রে লস হবে, ঠিক আছে। ওই জন্য দেখো এখানে লেখা রয়েছে কপার লস। কোর লসটা রোটরে কম হয় বাট রোটরে কোর লসও থাকে, ফ্রিকশন উইন্ডেজ লস, স্ট্রে লস, তো এই সমস্ত গুলো কিন্তু এর মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো যদি তুমি বাদ দাও,
এই সমস্ত জিনিসগুলো তুমি বাদ দাও, তাহলে তুমি আলটিমেটলি যে পাওয়ারটা পাও সেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। ঠিক আছে, তুমি লাস্টে যে পাওয়ারটা তোমার কাছে অ্যাভেলেবেল থাকে, দিস ইজ মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ অথবা পাওয়ার আউটপুট। ঠিক আছে, তো আলটিমেটলি তুমি পাও কি, যেটা সেটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। বাট রোটরে যে লসটা হয় সেটা কি, সেটা হচ্ছে রোটর কপার লস। রোটর কপার লস, রোটরে কোর লস হয় বাট দ্যাট ইজ নেগলিজেবল বা কম অ্যামাউন্টে হয়। রোটরে ফ্রিকশন উইন্ডেজ লসও হয়। ঠিক আছে, তোমার এই সরি ফ্রিকশন উইন্ডেজ লসটা হয় তোমার ইয়েতে, তোমার বলে শ্যাফটে। ঠিক আছে, তো শ্যাফটে হয় তোমার ওই ফ্রিকশন উইন্ডেজ লস এবং স্ট্রে লসটা। তো এখানে আমরা যেটা বার করতে চাইছি সেটা কি, সেটা হচ্ছে রোটরের কপার লসটা চেক করতে চাইছি। রোটরের কপার লসটা এইখানে রয়েছে, রোটরের কপার লস। এই রোটরের কপার লসটা চেক করতে চাইছি ইন টার্মস অফ রোটর ইনপুট। এবার রোটরের ইনপুট কোনটা, রোটরের ইনপুট হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ারটা। দেখো ভালো করে বললো, এই এয়ার গ্যাপ পাওয়ারটা হচ্ছে রোটরের ইনপুট, আর এইখান থেকে যেটা লস হচ্ছে সেটা হচ্ছে রোটরের কপার লস। ঠিক আছে, এবার রোটরের থেকে যখন রোটর কপার লসটা হয়ে যায়, আমি এখানে রোটর কোর লসটা ধরিনি কারণ এটা খুব স্মল হয় বলে, এখানেও কোর লস হয়। তো এই স্মল অ্যামাউন্টটা বেরিয়ে গেলে আমার কাছে যে পাওয়ারটা অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে কনভার্টেড পাওয়ার। কনভার্টেড পাওয়ার মানে যেটা আলটিমেটলি তোমার অ্যাভেলেবেল হচ্ছে টু দা শ্যাফট। এবার এই শ্যাফটের মধ্যে তোমার ফ্রিকশন উইন্ডেজ লস হয় আর সেই লসটা হয়। ঠিক আছে, তো এই সিকোয়েন্সিংটা তোমাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে যে কে কে রয়েছে, কোথায় কোথায় রয়েছে। ঠিক আছে, প্রথমত বুঝবে স্টেটরে আমি 3 ফেজ সাপ্লাই দেবো, তার জন্য স্টেটরে কপার লস হবে, স্টেটরে কোর লস হবে। 1 নম্বর। স্টেটর থেকে যেটা তৈরি হবে এয়ার গ্যাপের মধ্যে 3টে লোকেশনকে মার্ক করবে। সবার আগে মার্ক করবে স্টেটর, তারপরে ভাববে এয়ার গ্যাপ, এয়ার গ্যাপ, তারপরে ভাববে রোটর। ঠিক আছে, এবার রোটরের পরে হচ্ছে শ্যাফট। ঠিক আছে, এবার তুমি যদি দেখো একটা একটা করে, স্টেটর হচ্ছে ইনপুট, এবার স্টেটরের মধ্যে 2 ধরনের লস হচ্ছে, রোটরে তোমার 2 ধরনের লস হচ্ছে, এই 2 ধরনের লস হচ্ছে, একটাকে আমরা বলছি না এখানে। আর শ্যাফটের মধ্যে তোমার মেকানিক্যাল লসেস হচ্ছে। ঠিক আছে, এয়ার গ্যাপের মধ্যে ওই রিল্যাক্টেন্সটা কমানোর জন্য, রিল্যাক্টেন্সের জন্য তো লস তো সেখানে হবেই, বাট সেইটাকে আমরা খুব নেগলিজিবল ধরে নিচ্ছি, মানে ওগুলোকে ধরা হচ্ছে না আর কি। বাট এরকম হয় না যে ওখানে লস হবে না, ওখানেও কিন্তু লস হয়। এখানে কিন্তু ওই লস গুলোকে কনসিডার করা হচ্ছে না। যেমন ধরো এই রোটরের কোর লস কনসিডার করলাম না, তারপর এয়ার গ্যাপে পাওয়ারটার মধ্যে আমি ধরে নিচ্ছি যে যেটাই ইনপুট এয়ার গ্যাপে আসছে, এয়ার গ্যাপে কোনো লস হচ্ছে না বা এয়ার গ্যাপে কোনো রেজিস্ট্যান্স নেই, এটা তো হয় না, এটা পসিবল নয়। বাট সেখানেও কিছুটা লস কিন্তু হয়। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো পুরোটা হচ্ছে আমাদের কাছে পুরো ডায়াগ্রামটা আর কি। দেখো এটা বোঝা গেল কি বলতে চাইছি। এই ডায়াগ্রামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এইটার উপরই দাঁড়িয়ে আছে সবকিছু আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, তিনটে লোকেশন আছে, একটা হচ্ছে স্টেটর, একটা হচ্ছে এয়ার গ্যাপ, একটা রোটর, একটা স্লট, এই একটা রোটর, একটা শ্যাফট। ঠিক আছে, এই 4টে পজিশনে কে ইনপুট আছে এবং সেখান থেকে কি কি বেরিয়ে যাচ্ছে, এই ফাইন্ডিংটা কিন্তু খেয়াল করতে হয়। দেখ বোঝা গেল কি বললাম? কারণ কোনো কোশ্চেন আছে জিজ্ঞেস করতে পারো। স্যার বলছি এয়ার গ্যাপ পাওয়ারের জন্য ওখানে এয়ার গ্যাপের জন্য কোনো লস হয় না ওই জায়গাটাই, স্টেটরের রোটরের? ওটাই তো বললাম, ওটা কনসিডার করা হয় না। আমরা অনেক কিছু জিনিস কনসিডার করি না, খুব কম বলে কনসিডার করি না, মানে এত মিনিমাম করার চেষ্টা করা হয়, ওই জন্য গ্যাপ এক কথায় থাকি না। তুমি যেটা বলছো সেটা হচ্ছে এয়ার গ্যাপে যেটা আসছে আর যেটা অ্যাকচুয়ালি রোটরের মধ্যে ঢুকছে। ঠিক আছে, ওইটাকেই ওরা ওই মাঝখানটাকে ওইখান দিয়ে রোটর কপার লস হিসেবে বলে দিয়েছে। ঠিক আছে, মানে মাঝখানে একটা গ্রে এরিয়া আছে যেটা ওরা মেনশন করে না, যেটা আমি বললাম আর কি। লস তো হবেই, তুমি একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে দিয়েও যদি ফ্লো করাও তাহলে তো লস হচ্ছে, লস তো হয়, তোমার হিস্টেসিস লস হচ্ছে। তো এয়ারের মধ্যে দিয়ে যখন তুমি ফ্লাক্সটাকে ঘোরাচ্ছ তখন সেখানে যে ফ্লাক্সটা সেটআপ হচ্ছে সেই ফ্লাক্সের জন্য কি কোনো লস হবে না? অবশ্যই হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি ব্যাপার। নেক্সট দেখো, এইবার আমরা চলে আসছি এই সম্পর্ক। ঠিক আছে, রোটরের কপার লসের সাথে রোটরের ইনপুটের। রোটর ইনপুটটা তার মানে বোঝা গেল কোনটা। তো রোটর ইনপুটের সঙ্গে যে সম্পর্ক সেটা আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি যে রোটর ইনপুট সবসময় মনে রাখবে, রোটর ইনপুট কি হয়, রোটর ইনপুট সবসময় বেশি হয়, তাই তো, অ্যাজ কম্পেয়ার টু রোটর কপার লস, তাই তো? বলো এটা, রোটর কপার লস, বলো কে বেশি, রোটর ইনপুট বেশি না রোটর কপার লস বেশি? রোটর ইনপুটটা বেশি। এটা সবসময় বেশি হবে, তাই তো? তো ওই জন্য মনে রাখবে রোটর ইনপুট is equal to S into rotor copper loss. সরি উল্টো লিখছি, rotor copper loss equal to
রোটর ইনপুট, ঠিক আছে? দেখো কেন বলছি, রোটর ইনপুটটা হচ্ছে ধরো 100 সঙ্গে 0.01 গুণ করলে কত হয়? 100 সঙ্গে 0.01 গুণ করলে কত হয়? 1 হয় তো। তাহলে বড় কে হচ্ছে? বুঝতে পারলে? আমি জাস্ট একটা আইডিয়া করার জন্য, মানে মনে রাখার জন্য বলছি ব্যাপারটা। রোটরের কপার লস সবসময় রোটর ইনপুট থেকে ছোট হয়। তো সেই রিপ্রেজেন্টেশনটা খেয়াল রেখে তোমরা এই ফর্মুলাটা খেয়াল রাখবে যে রোটর কপার লস ইকুয়াল টু এস ইনটু রোটর ইনপুট, ঠিক আছে? দেখো এস টাইমস হয়ে থাকে রোটর ইনপুটের সাথে, ঠিক আছে? আমি জাস্ট এটাকে আমি এইভাবে জাস্ট বলে দিলাম, ঠিক আছে? তো আমি যদি এই ব্যাপারটাকে আরেকটু ডিটেলে আমি তোমাদের বলতে চাই, তো তোমরা একটা পার্ট তোমরা ভালো করেই বুঝবে। সেটা হচ্ছে যে রোটরের ইনপুট যেটা ছিল, ঠিক আছে, রোটরের ইনপুটটাকে আমরা বলি হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। এয়ার গ্যাপ পাওয়ার এইটা হচ্ছে কি, এটা হচ্ছে রোটরের ইনপুট, এটা হচ্ছে ইনপুট টু দা রোটর, ঠিক আছে? এই ইনপুট টু দা রোটরকে আমরা লিখি পিজি দিয়ে, এয়ার গ্যাপ পাওয়ার, ঠিক আছে? এবার এই যে এয়ার গ্যাপ পাওয়ার, এই এয়ার গ্যাপ পাওয়ার থেকে কি লস হয় বলো? এইমাত্র পড়লে রোটর কপার লস, রোটর কপার লস হয়। এবার এই রোটর কপার লসটাকে যদি বাদ দিই তাহলে কি পাবো? মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, তাই না? হ্যাঁ মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড এট দ্য শ্যাফট। এটাকে আমরা কি করি? পিএমডি লিখি না, ঠিক আছে? সো এই তিনটে পার্টের মধ্যে আমাদের একটা রিলেশনশিপ ডেভেলপ করতে হয়, ঠিক আছে? আমি ডাইরেক্টলি রিলেশনশিপটা এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু ডেভেলপ করে নেবে। দ্যাট ইজ পিজি, এটা সব থেকে বড়। তারপর হচ্ছে রোটর কপার লস, সেটা ধরো পিআরসি দিয়ে লিখছি, রোটর কপার লস। আর তারপর লিখছি পিএমডি, দ্যাট ইজ মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, ঠিক আছে? এই তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা হচ্ছে 1:s/1 - ঠিক আছে? এবার এটাকে কিভাবে খেয়াল রাখবে সেটা দেখবে যে রোটরের ইনপুট সমান সমান, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? এই রোটরের কপার লস সমান সমান কি হচ্ছে? এটাই হচ্ছে তোমার পিআরসি। রোটরের কপার লস যেটা, সেই পিআরসি সমান সমান এটা কত লিখেছি? পিজি, এসপিজি, ঠিক আছে? এই ইকুয়েশনটাকে আমি কি লিখলাম? পিআরসি সমান সমান এসপিজি। তার মানে তুমি এখান থেকে কি লিখতে পারবে? পিজি ইজ টু পিআরসি ইকুয়াল টু 1:s, এটা ভেবে, ঠিক আছে? তো সিমিলারলি তুমি যদি কনসিডার করো, তখন দেখবে যে পিআরসির সঙ্গে পিএমডি রিলেশনশিপ অথবা পিজির সঙ্গে পিএমডি রিলেশনশিপ যদি দেখো, তখন 1:s/1 - আসবে, ঠিক আছে? তো এই ফর্মুলাটা আমি প্রুফ করছি না, বাট এটা তোমাদের হবে, ঠিক আছে? এই ফর্মুলাটা খেয়াল রাখবে, এই ফর্মুলা দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কনসিডারেশন, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ফর রোটর কপার লস, রোটর ইনপুট এন্ড মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, ঠিক আছে? তোমরা এটা আরামসে করতে পারো, এটা না করার কিছুই নেই, এমন কোনো ব্যাপারই নয়। এই যে পিজি সমান সমান হয় হচ্ছে পিআরসি প্লাস পিএমডি, ঠিক আছে? এবার তুমি এখানে পিজির জায়গায় তুমি পিআরসির জায়গায় এসপিজি বসিয়ে দাও, তাহলে পিজি সমান সমান হবে এসপিজি প্লাস পিএমডি। তাহলে এখান থেকে দেখো পিজি কমন নিয়ে নাও, 1 - s ইকুয়াল টু পিএমডি হবে, তাই তো? তার মানে পিজি বাই পিএমডি কত হচ্ছে? 1/1 - s হচ্ছে তো। দেখো এইটাই তো হলো। তুমি এইখানে পিজি ইজ টু পিএমডি করো, 1/1 - s হবে না? ওইটাই লিখেছি এখানে, ঠিক আছে? সো এই ফর্মুলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, যেখানে রোটরের ইনপুট, রোটরের কপার লস এবং রোটরের যে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, সেটাকে আমরা বুঝবো, ঠিক আছে? আর এই যে এরপর থেকে এর পরের যে পার্ট, এখানে তো তোমার সেই ইয়েগুলো রয়েছে, ঠিক আছে? দ্যাট ইজ ইওর ওই স্ট্রে লসেস, উইন্ডেজ লসেস এর পরে আছে, মেকানিক্যাল পাওয়ারের পরে আছে, ঠিক আছে? এটা হলো ব্যাপার। আর এয়ার গ্যাপ পাওয়ারের আগে কে আছে? এয়ার গ্যাপ পাওয়ারের আছে ওই যে স্টেটরের কোর লস, স্টেটরের কপার লস, ওইটা। এদিকে আছে স্টেটরের কোর লস, স্টেটরের কপার লস, আর ইনপুট পাওয়ার, ইনপুট ইলেকট্রিক্যাল পাওয়ার, ঠিক আছে? আমি মাঝখানটাকে তোমাদের এক্সপ্লেন করলাম, মাঝখানে যে প্রপার্টি গুলো তোমাদেরকে এই ইকুয়েশনটা থেকে পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে কিন্তু, ঠিক আছে? দেখো বুঝতে পারলে কি বললাম? এই ফর্মুলাটা কিন্তু খুব কাজে লাগবে, পরীক্ষার সময় আসবে কিন্তু। সব ঘুমিয়ে পড়লি নাকি? না স্যার না।
ঠিক আছে না না নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই অঙ্কটা করো। এই অঙ্কটা করার পর 10 মিনিট ব্রেক নেবো, ঠিক আছে, দিয়ে আবার 10 মিনিট পরে শুরু করবো। তো বলো এটা কত হবে? 3 বলো এটা কত হবে? 3 ফেজ ইন্ডাকশন মোটর বলেছি 128/p হবে তো বেরাবে। প্রথমে ফুল লোডে ডেভেলপস এ ইউজফুল টর্ক বলে দিয়েছে। কি ঢুকতে যায়? ও বাবা, এখন আবার তো ঢুকছে, এ রে বাবা। তাহলে দেখো এইখানে আমাকে ফুল লোড টর্ক ডেভেলপ বলে দিয়েছে। টর্ক কত হচ্ছে? 200 নিউটন। আর রোটরের ফ্রিকোয়েন্সি বলা আছে, রোটর কপার লস বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই যে রোটরের যে টর্ক ডেভেলপ, বলো তো দেখি এই টর্ক ডেভেলপের ফর্মুলা কারো জানা আছে? টর্ক ডেভেলপ আমি তোমাদের পড়িয়েছিলাম। টর্ক ডেভেলপের এক্সপ্রেশন কি হয় মনে আছে? সেই পাওয়ার আর এর যে ইকুয়েশনটা পড়েছিলাম, ইবি আই ইকুয়াল টু টর্ক PD বাই ওমেগা আর স্যার নাকি? হ্যাঁ, EMD বাই ওমেগা। ইবি আই ইকুয়াল টু টর্ক ইনটু ওমেগা। ওই ফর্মুলাটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে, ঠিক আছে। ওই ফর্মুলাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখানে। তাহলে বলো কি করে কি করব? প্রথম কথা বলেছে যে ডিটারমাইন দ্য রোটর কপার লস, মানে পিআরসি বার করতে বলেছে, তাই তো। এবার পিআরসি কি করে বার করা যাবে? পিআরসি বার করা যাবে হচ্ছে এসপিজি দিয়ে বার করা যাবে, অথবা আর কি করতে পারি, পিজি সমান সমান, আচ্ছা এসপিজি করতে পারি, অথবা এস পিজির পরিবর্তে কি লিখবো বলো? পিএমডি বাই 1 মাইনাস এস, এরকম ভাবেও করতে পারি। এবার প্রথমত এস বার করো। হোয়াট ইজ এস? এস হবে বলো এনএস মাইনাস এনআর বাই এনএস, তাই তো। এবার এটা কত হবে বল দেখি, এই এসটা কত হবে? স্টেটর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আর রোটর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ওখান থেকেও বার করতে পারবো। ওখান থেকে এসটা বেরিয়ে যাবে স্যার, স্টেটর ফ্রিকোয়েন্সি রোটর ফ্রিকোয়েন্সি বার করা যাবে, ওখান থেকেও বার করতে যাবে, বার করা যাবে। এফ আর ইকুয়াল টু এস এফ, তাহলে এখান থেকে বার কর এস কত হবে? এফ আর বাই এফ। এফ আর কত আছে? 2 আছে। এফ কত আছে? 50 আছে। তার মানে কত হবে? 1 এর 25, তাই তো। 0.04 হ্যাঁ, তার মানে এখান থেকে ধরো এইখানে যে সম্পর্কটা আমি যদি বলি, তাহলে পিআরসি সমান সমান কত হচ্ছে? 0.04 পিজি। একটা বেরোলো, আরেকটা কি বেরোবে? 1 এর 25 বাই 0.04 বাই এটা কত হবে? 0.96, তাই না? তার মানে কত হচ্ছে? 0.04 বাই 1 মাইনাস 0.04, এটা কত বেরোচ্ছে বল দেখি? পিএমডি, ঠিক আছে। এবার দেখো এখানে টর্ক ডেভেলপটা বলে দিয়েছে, তা টর্ক ডেভেলপ অ্যাকচুয়ালি কোনটা বলো? টর্ক ডেভেলপ অ্যাকচুয়ালি কোনটা হবে? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। টর্ক ডেভেলপটা কোনটা হবে? রোটর পাওয়ার যেটা সেটা, রোটর আউটপুট যেটা সেটা, বা শ্যাফট পাওয়ার যেটা সেটা। শ্যাফট পাওয়ার আর মেকানিক্যাল পাওয়ার ডেভেলপের মধ্যে ফারাক আছে। দেখো এইখানে যে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ ছিল, সেই মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ থেকে যদি তুমি ওই রোটরের উইন্ডেজ লস আর ওই স্ট্রে লস, ঠিক আছে, উইন্ডেজ আর স্ট্রে লস, ফ্রিকশনাল লস, হ্যাঁ স্ট্রে বা ফ্রিকশনাল লস, এটা বাদ দাও, তাহলে পাবে পি আউটপুট। এই পি আউটপুটটা এখানে বাদ দিয়ে দিয়েছে, বোঝা যাচ্ছে? পি আউটপুটটা দিয়ে দিয়েছে এখানে। তাহলে এখান থেকে দেখো এইটা কত হচ্ছে বললে? স্যার 0.041 0.041 আসছে। আচ্ছা, তো এত মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হচ্ছে। এবার দেখো এই পি আউটটা আমাকে বার করতে হবে। পি আউট মানে কত হবে? দেখো পি আউট মানে হচ্ছে টর্ক ইনটু ওমেগা। এবার দেখো টর্ক দেওয়া আছে কত বলো ভাই সকল? 200 দেওয়া আছে। ওমেগা কত হবে? 2 পাই এফ, তাই তো। 2 পাই এফ কত বলো? 2 পাই ইনটু 2 পাই, এখান থেকে এনএস বার করতে হবে। এনএস মানে হচ্ছে তোর ওই যে একই ব্যাপার, 2 পাই এনএস হবে, ঠিক আছে। ওমেগা সমান সমান হচ্ছে এখানে তো রেডিয়ান পার সেকেন্ডে বার করতে, 2 পাই এনএস হবে। রেডিয়ান পার সেকেন্ডে কত স্পিড হবে সেটাকে কিন্তু এখানে ক্যালকুলেট করতে হবে। এখানে স্পিডটা যেটা হবে 4πf/p নাকি? বলছি দাঁড়া স্যার 2πf হবে না? 2πn হবে।
2 পাই n হবে, 2 পাই n, এন হবে। nটা হচ্ছে স্পিড, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি নয় কিন্তু, 2 পাই f নয় কিন্তু, 2 পাই ইনটু n হবে, nটা হচ্ছে তোমার এটা স্পিড। n/60 হবে না স্যার? n/60 এটা আরপিএস এ বের করতে হবে নাকি আরপিএম এ করলে হবে? আরপিএস মানে হ্যাঁ, আরপিএম এ করো, n/60 করো। হ্যাঁ 2 পাই n/60 ইন্টু t হবে নাকি না? হ্যাঁ ওইটাই তো। তাহলে 2 পাই n টা কত হবে বলো? 120 f/p শেয়ার করুন, 120 f/p তাহলে না, দাঁড়া 1500 RPM। স্যার আরে এন 1500 হবে না। বোঝাবে না? ns কত আছে? ns হচ্ছে 120 f/p, তাই তো? তাহলে 120 ইনটু f মানে কত? 50, p মানে কত? 4, তার মানে 1500। কিন্তু এনআর বার করতে হবে এখানে, এনআর মানে কত বলো? এনএস 1 মাইনাস 1 minus s 1 minus s into ns। তাহলে 1 মাইনাস s, s কত বেরিয়েছে? 0.04, 0.04 আমরা 0.96 ইনটু 1500, বলো কত হবে এটা? 9 ঠিক করে করো এটা। 0.96 ইনটু 1500 হবে না? 0. বলো কত হচ্ছে এটা? 1440। 1440। এইটা হচ্ছে গিয়ে তোর এই এনটা, এইটা হচ্ছে তোর এনটা, এই যে এনআর যেটা বেরোচ্ছে এনআর, এটা হচ্ছে এই 1440। তাহলে 200 ইনটু 2 পাই ইনটু 1440 ডিভাইডেড বাই 60। বুঝতে পারলি? দেখ, এটা তো রোটরের এইখানে যে ওমেগাটা আছে, এই ওমেগাটা কার? এই তো শ্যাফটের ওমেগা। শ্যাফটের ওমেগা মানে শ্যাফটের স্পিড, শ্যাফটের স্পিড মানে কত? রোটর স্পিড তো, তাই না? তাহলে 140 এইভাবে বার করতে হবে, বল এটা কত হচ্ছে পি আউটটা? কত হবে রে? ভুল করবি না কিন্তু, আমার কাছে সলিউশন মানে ইয়ে নেই কিন্তু, ডেটা নেই কিন্তু আমার কাছে, মারানো প্রবলেম। যেটা করবি সেটাই ঠিক। তাহলে এটা কত ধরবো? 3.14 না 22/7? যা ইচ্ছে সেটা ধর ভাই, তো যেটা মনে হচ্ছে সেটা ধর। এটা ধর এখানে স্যার অনেক 30,000 বেশি আসছে, আর 30,000। হ্যাঁ 3015 হ্যাঁ, ওটা কিলোওয়াট, ওটা এটা তো 30,159 পাওয়ার বেরোচ্ছে, কিলোওয়াটে চলে আসবে। ওটা 1000 দিয়ে ভাগ করে কিলোওয়াট কর, 1000 দিয়ে ভাগ 30.144 কিলোওয়াট। 15 30.159 তো 30.15 কিলোওয়াট ধরে আসছে, ঠিক আছে? তাহলে পি আউট বেরিয়ে গেল। এবার পি আউট থেকে তোর এখানে বলে দেওয়া আছে, দেখ এখানে বলে দেওয়া আছে যে এই যে রোটরের যে টর্কটা লস হয়েছে, এই যে রোটরের যে লসটা হয়েছে সেটা বলে দিয়েছে 10 নিউটন মিটার টর্ক লস হয়েছে, ঠিক আছে? তাহলে এই 10 নিউটন মিটার টর্ক লসটাকে তোমাকে কনসিডার করতে হবে, ঠিক আছে? 10 নিউটন মিটার টর্ক লসটাকে তোমাকে কনসিডার করতে হবে, মানে পিএমডি যেটা হবে, পিএমডিটা হবে হচ্ছে এই পিএমডিটা বার করতে গেলে তোমাকে টর্ক টোটাল বার করতে হবে, টর্ক টোটাল ইনটু ওমেগা বার করতে হবে। এবার এই টর্ক টোটালটা কত? টর্ক টোটালটা হচ্ছে প্রথমে আছে 200, এখন আর হয়েছে 10, তার মানে 210 হবে, 200 প্লাস 10 হয়ে যাবে টর্ক টোটাল। আর ওমেগাটা কত বেরিয়েছে? এই ওমেগাটা এইমাত্র বার করলি তোরা, এই যে 2 পাই ইনটু 140, এই 1440 ডিভাইডেড বাই 60। তাহলে এইখান থেকে দেখ পিএমডি কত বেরোচ্ছে, এটা হচ্ছে পিএমডি বেরোচ্ছে, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। এটা যোগ, এটা গুণ কর, 210 ইনটু 2 পাই ইনটু 1440 ডিভাইডেড বাই 60, তাহলে কত হচ্ছে? এইটা হয়ে যাবে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। এই মেকানিক্যাল পাওয়ার ডেভেলপকে এইবার তুই এইখান থেকে গুণ করে দে, তাহলে দেখ পিআরসি বেরিয়ে যাবে। এইটা যেটা বেরোলো সেটাকে তুই পিআরসি বানিয়ে দে, দ্যাট ইজ 0.041, এটার সঙ্গে ইনটু পিএমডি করে দিচ্ছি, তার মানে 0.041 ইনটু এটার রেজাল্টটা কত হচ্ছে বল, সেটা বসিয়ে দে এখানে, আবার 0.041 দিয়ে গুণ করে দে, রোটর কপাল বেরিয়ে যাবে। স্যার পিএমডি ওই যে টর্ক টোটাল ইনটু ওমেগা, ওটা কেন করলেন স্যার একটু বলুন? সর্বনাশ, এটা ওইটা না, এখন যে লাস্টের লাইনটা টর্ক টোটাল যেটা বললেন না। হ্যাঁ, টর্ক টোটালটা দেখ, এখানে বলেছে যে ইউজফুল টর্ক হচ্ছে 200, ঠিক আছে? আর রোটরের কপার লসের জন্য 10 নিউটন নষ্ট হয়েছে, টর্ক লস্ট হয়েছে। ও টর্কের হিসাবে লস্ট বলেছে, ও লস হিসাবে বলেনি, ওয়াটেজ হিসাবে বলেনি, কিন্তু ও টর্কের হিসাবে লস্ট বলেছে।
তোর ধর 200 নিউটন হচ্ছে 200 নিউটন টর্কের জন্য শ্যাফটটা ঘুরছে, আর ও বলছে যে টর্কে যে এই যে লসটা হচ্ছে, কপার লসটা হচ্ছে, সেটা ইকুইভ্যালেন্ট টু 10 নিউটন মিটারস অফ দ্য টর্ক। ঠিক আছে, মানে 10 নিউটন মিটারস অফ দ্য টর্ক লস্ট হয়েছে, ওইটা বলতে চাইছি। দেখো কি বলতে চাইছি, বোঝা যাচ্ছে কিনা বোঝো। স্যার লস্ট হয়েছে বলতে তাহলে এখানে 200 থেকে 10টা বিয়োগ করতে হবে না? না রে, এটা 200, এটা 200। এইখানে যে টর্কটা আছে এটা হচ্ছে 200 নিউটন, এইখান থেকেই তো পাওয়ারটা বার করলাম। এই যে পি আউটটার সময় টিটা কত বসালাম, 200 বসালাম না? আর এইখানে যে লসটা হচ্ছে উইন্ডেজে, এইটা বলেছে 10 নিউটন মিটার। এটা পাওয়ার বলেনি, টর্ক বলেছে। তাহলে এইখানে যে টর্কটা লাগবে সেটা কত হবে? T1 প্লাস T2 হবে না, বা T2 প্লাস T3 হবে না, যেখানে এটা হচ্ছে T2, এটা হচ্ছে T3। ঠিক আছে, ভালো করে বোঝো। পি আউটপুট মানে হচ্ছে তোর লোডে কত টর্ক আছে, লোড টর্কটা। তোকে লোড টর্ক দেওয়া আছে। ইউজফুল টর্ক মানে হচ্ছে লোড টর্ক, যেটা লোডে আমরা ব্যবহার করতে পারবো। আর এখানে মাঝখানেটা মানে কি বলবো, একটু কোশ্চেনটা একটু অন্যরকম দেওয়া হয়ে গেছে। মানে লোডের যে এটা, ঠিক আছে, লোডে যে টর্কটা নষ্ট হয় সেটা আমি বলতে চাইছি, মানে রোটেশনের জন্য যে পরিমাণ টর্কটা নষ্ট হয় সেটা বলেছি। আমি ডাইরেক্টলি ভ্যালুটা বলে দিইনি, বোঝা গেছে? ডাইরেক্টলি আমি ভ্যালুটা বলে দিই। এটা কত আসছে বল স্যার বলছি পিএমডিটা কি স্যার কিলোওয়াটে নেবো? PMD 31.67 কিলোওয়াট। পিএমডি কিলোওয়াটে আসবে। হ্যাঁ স্যার 31.67 31.67 বা 67 যাই। 67 কিলোওয়াট। এটা কত হচ্ছে? 1.29। স্যার 1.3 স্যার। 1.3। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিকই আছে। 32 কিলোওয়াটের মোটরে হতে ওই মানে 32 কিলোওয়াট নয়, এটা কত হচ্ছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি 30 কিলোওয়াট মোটর। 30 কিলোওয়াটের মোটর মানে 30, এটা তুই যদি আউটপুট রেটিং দেখিস, আউটপুট রেটিং এটাও দেখবি। আউটপুটে টর্ক এতটা দিতে পারে, মানে একটা আউটপুট পাওয়ার এতটা ডেলিভার করতে পারে। বলছি স্যার ওই আপনার টি টোটাল যেটা, সেইটা আপনার আর্মেচার টর্ক, তো মানে আর্মেচারের টোটাল টর্কটা জেনারেট হচ্ছে আর কি, তারপর লস হচ্ছে সে মানে পরে হচ্ছে, কিন্তু আর্মেচার টর্কটাই তো টি টোটালটা। আর্মেচার টর্ক, আর্মেচার মানে রোটরের টর্কটা। হ্যাঁ রোটরের টর্ক মানে যেটা যাচ্ছে আর কি, তারপরে লস হবে সেটা আলাদা। হ্যাঁ সেটা আলাদা। রোটরের মধ্যে যে টর্কটা ডেভেলপ হচ্ছে দ্যাট ইজ টি টোটাল। এবার রোটরে যে টর্কটা ডেভেলপ হলো সেখান থেকে ও বলছে রোটরের লসটা বাদ দিতে হবে। রোটরের লসটা বাদ দিলে তুমি পাবে শ্যাফটের কতটা আসছে। রোটরের সঙ্গে শ্যাফটকে গোলাবে না, ঠিক আছে? রোটর আর শ্যাফট, রোটরটা হচ্ছে এইখানটা তোমার রোটর ভাবো, এটা হচ্ছে রোটর, আর এইখানটা হচ্ছে তোমার শ্যাফট। এইখানে যে শ্যাফটে বা লোডে, এটা শ্যাফট বা লোড ভাবো, এটা লোড ভাবো, শ্যাফট না ভেবে লোড ভাবো। এটা হচ্ছে লোডের আউটপুট, এটা হচ্ছে রোটরের আউটপুট। তাহলে ক্লিয়ার হবে বুঝতে ব্যাপারটা। এটা লোডে এতটা পাওয়ার, এটা হচ্ছে রোটরে এতটা পাওয়ার। ঠিক আছে, এইভাবে ভাবো। আর এইখানে যে টর্কের টার্মসে লেখা মানেই হচ্ছে বুঝতে পারবে, টর্ক মানে হচ্ছে পি বাই ওমেগা, পাওয়ার বাই ওমেগা। এইটা হচ্ছে ফর্মুলাটা, বেশ আর কিছুই না, জাস্ট স্পিড দিয়ে ভাগ করে দেওয়া। ঠিক আছে, এখানে অনেক সময় ওই তোমার ওই লোড পাওয়ার লোড ইয়ে দিয়েও বার করা যেত, পি আউট দিয়েও বার করা যেত আর কি। পি আউটের বলছি স্যার এইখানে স্যার পি আউটটা তো তাহলে কোনো কাজ নেই, তাহলে মানে পি আউটটা যে বের করলাম আমরা ভুল করে বার করেছি, তার তো হ্যাঁ উই মেড মিস্টেকস। ঠিক আছে, আমরা মিস্টেক তো করেই থাকি। আমি ভাবছিলাম লস দিয়ে বার করবো, বুঝতে পেরেছিস? আমার টার্গেট আরেকটা ফর্মুলাও আছে স্যার, ডাইরেক্ট বেরো, এটা তো ক্যালকুলেটর ছাড়া হবে না। 9.55 রোটর আউটপুট বাই এখানে আমি কেন করছিলাম বলতো, আমি ভাবছিলাম যে এইখানে যদি পি আউটটা বার করে নিই, পি আউটটা বার করে নিয়ে লসটা যোগ করে দেবো, তাহলে লসটা যদি কিলোওয়াটে দেওয়া থাকতো তাহলে আমি করতে পারতাম এখানে, কিন্তু লসটা তো টর্কে দিয়েছি। স্যার আমি তো ওইখানে ওই জন্য চেঞ্জ করলাম, এইখানটাকে ওই জন্য চেঞ্জ করলাম। তো আমি তো চিন্তা করছি যে আমি আউটপুটের সাথে লসটাকে যোগ করব, কিন্তু লসটা তো টর্কের টার্মসে দিয়েছে। এইখানে পট করে 10 যোগ করে দিয়ে ভুলে যেত। তো কি বললাম বুঝতে পারছিস? স্যার টর্কের টার্মে দিয়েছে সেই কারণে আমরা টোটাল টর্কটা বের করলাম, লসের টার্মে হ্যাঁ ওই জন্য টোটাল টর্কটা বার করলাম। ঠিক আছে, হ্যাঁ ওই জন্য টোটাল টর্কটা বার করলাম। কিন্তু যদি এখানে লস দিয়ে দিত না, ধর এখানে বলে দিত সব কিছু একটা কিলোওয়াট বলে দিত, 2 কিলোওয়াট লস হয়েছে, কপার লস হয়েছে 2 কিলোওয়াট। ঠিক আছে, তখন আমি কিন্তু তখন আমরা 30.19 এর সঙ্গে যোগ করে দিলে হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ,
আরে আমার কাছে তো আর সলিউশন নেই, আমি আইডিয়ার উপর ভিত্তি করে অঙ্কটা করছি, আমি থোড়ি সলিউশন দেখে অঙ্ক করছি। এইগুলো তো আমার ডিজাইন করা প্রবলেম, আমি তো জানি যে মানে প্রসেসটা কি আছে সেটা আমার জানা আছে আর কি। ঠিক আছে, ডেটা কি আসবে সেটা নিয়ে আমার চিন্তা ভাবনা কিছু নেই। তো এইটা হচ্ছে মেন ব্যাপার আর কি। তোমাদের কিন্তু এই ধরনের প্রবলেম থাকবে যেখানে তোমার রোটর কপার লস থেকে জানতে হবে, আউটপুট টর্ক থেকে রোটরের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ বার করতে জানতে হবে। তো মোটামুটি সবকটা জিনিস তোমার এই কোশ্চেনটার মধ্যে কিন্তু কভার হয়। ঠিক আছে, তো আমি ওই জন্য ওইরকম কোশ্চেনই সিলেকশন করি যে প্রবলেম গুলো করলে মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার হয় আর কি। ঠিক আছে, দেখো আশা করি তোমাদের খানিকটা হলেও জ্ঞান বেড়েছে এখান থেকে। এবার 10 মিনিটের ব্রেক, 10 মিনিট বা 15 মিনিট। হ্যাঁ 50 লগ ইন করবো, বুঝতে পারছি না। 8:50 লগ ইন করবো আবার। 8:50 করতে পারো, ঠিক আছে। ঠিক ঠিক আছে, 8:50 করো, 10 মিনিটের ব্রেক। সবাই একটু রেস্ট নিই না, দিয়ে আবার আমরা শুরু করবো এখান থেকে। ঠিক আছে, এখান থেকে শুরু করবো।